নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, ৭৬-এর মন্বন্তরের কথা তো আমরা ইতিহাস বইতে সবাই পড়েছি, কিন্তু অনুভব করেছি কি? অনুভব করার কথাটা কেন বলছি জানেন তো? আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকেও বিলং করি, এই না খেতে পাওয়ার কষ্টটা অনুভব করা না আমাদের পক্ষে। একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন তো। একটা বর্ধিষ্ণু গ্রাম শ্মশান হয়ে গেছে, শকুন হারগিলে ছাড়া আর কারোর দেখা নেই। মানুষ খিদের জ্বালায় শস্যের বীজ, নর্দমায় গজানো শেকড়, গাছের ছাল, এমনকি বিভিন্ন প্রাণীর পচাগলা মৃতদেহ পর্যন্ত খাচ্ছে। নদীর জলে ভেসে যাচ্ছে একের পর এক মানুষের মরদেহ। এই ৭৬-এর মন্বন্তরের বহু কারণ হিসেবে শোনা যায় ৩ বছরের অনাবৃষ্টি, গুটি বসন্ত এবং সর্বোপরি ইংরেজদের বাংলার সম্পদ জোর করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। এগুলোর পাশাপাশি আরেকটা জিনিসও ছিল জানেন তো, ধনী ব্যবসায়ীদের খাদ্যশস্য কিনে কুক্ষিগত করে রাখার অভ্যাস। আমাদের আজকের গল্পের অনেকটা জুড়ে আছে এই তৃতীয় পয়েন্টটা, আছে ৭৬-এর মন্বন্তর। আসুন শোনাই সেই গল্প। কান্নাও পাবে, পরিস্থিতির পরিহাস থেকে হাসিও পাবে। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, অমলা দেবীর লেখা গল্প নিষ্কৃতি। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সকালবেলায় বৈঠকখানায় বসিয়া খবরের কাগজ পড়িতেছিলাম। রাশিয়া ও জার্মানির বিপুল সৈন্য সমাবেশ, আমেরিকায় চার্চিল ও রুজভেল্টের মোলাকাত, চীনে চীনা সৈন্যের জয়লাভ এবং জাপানি সৈন্যের পশ্চাৎ অপসরণ, বার্মাতে ব্রিটিশ বিমানবহরের বোমা নিক্ষেপ, দক্ষিণ আফ্রিকায় সাদা কর্তৃক কালাদের কর্ণমর্দন, ভারতে গান্ধীজির জিন্নার সহিত বদ রসিকতা, বাংলার নিদারুণ খাতাভাব, চট্টগ্রামে ৪০ টাকা চালের মন। চমকিয়া উঠিলাম, চেতাগ্নির ভবিষ্যৎবাণী ফলিয়া যাইতেছে দেখিতেছি। কলিযুগের আয়ুষ্কাল তাহা হইলে শেষ হইল বলিয়া। ১৫ই শ্রাবণ মহাপ্রলয়, এবং আমরা যে কজন ধর্মাত্মা ব্যক্তি নোয়ার নৌকায় চড়িয়া প্রলয় সমুদ্রের ঢেউ কাটাইয়া সত্যযুগে উত্তীর্ণ হইব, তাহাদের জন্য প্রচুর সুখ শান্তি ও ঐশ্বর্যের ব্যবস্থা। হিসাব করিয়া দেখিলাম এখনো ২ মাস বাকি, কিন্তু চারিদিকে এই অবস্থা এমন সঙ্গীন হইয়া উঠিয়াছে, তাহাতে এই কয়টা দিন পুণ্যের পুঁজির জোরে কোনো মতে কাটাইয়া দিতে পারিব কিনা কে জানে। দরজার সামনের রাস্তা দিয়া সকাল ৮টা হইতেই ভিখারিদের সারি শুরু হইয়াছে। এক একটা যেন কোনো মতে চামড়া দিয়া ঢাকা কঙ্কাল, দেহে মাংস নাই, দেহ ঢাকিবার জন্য পরিধেয় নাই, পরিধেয়ের প্রয়োজন বোধ নাই। মৃত্যুর সহিত মুখোমুখি দাঁড়াইয়া একমাত্র বাঁচিয়া থাকিবার প্রাণীসুলভ বৃত্তি ছাড়া মনের অন্য সমস্ত বৃত্তি মরিয়া গিয়াছে। স্ত্রীর কণ্ঠস্বর শুনিতে পাইতেছি, ৩০ টাকায় চাল কিনে আর ভিক্ষে দিতে পারবো না বাপু, যা। এক মুষ্টি ভিক্ষা দিয়া বলিতেছেন, এই আজকের মতো দিলাম, কাল থেকে আর আসিস না। একটা বুড়ির স্খলিত কম্পিত কণ্ঠের করুণ মিনতি। সে কয়টা দিন বেঁচে তাকি টুটি করে দিও মা, মরণ যে হচ্ছে না কিছুতেই, কি করব বলো। একটা কচি কোমল শিশুকণ্ঠের প্রার্থনা, একটু মার দাও না মা। স্ত্রীর উত্তর, এত সকালে কোথায় পাবি বলতো, আসবি না হয় বেলা হলে। এখন তবে 2টি মুড়ি দাও। স্ত্রীর হয়তো দয়া হইয়াছে, মুড়ি আনিতে ভাড়ার ঘরে গিয়াছেন। ভালোই হয়তো করিয়াছেন, দয়া হৃদয়ের অত্যন্ত মহৎ বৃত্তি। কিন্তু মুড়ি জিনিসটিও বিশেষ সুলভ নয়। আজকাল টাকায় ৩ পাই মুড়ির জন্য মুড়িওয়ালির সঙ্গে ধস্তাধস্তি করিতে হয়, অবশ্য আমাকে নয়, স্ত্রীকে। তাহা ছাড়া চালের মন ৩০ টাকা, ধুতির জোড়া ১০ টাকা, শাড়ির জোড়া ১৫ টাকা, আটা, চিনি, কেরোসিন ও অন্যান্য জিনিসও অগ্নিমূল্য। আমরা নীতিপাঠ পড়া ভদ্র গৃহস্থেরা কি করিয়া আত্মসম্মান বজায় রাখিয়া সাধুভাবে জীবনযাত্রা নির্বাহ করিব ভাবিয়া চোখে সরিষা ফুল দেখিতেছি। মাস্টার বাবু রয়েছেন? চৌকিদার গোষ্ঠডোমের গলা। হ্যাঁ আছি, জানাইলাম। গোষ্ঠ কহিল, আপনাকে একবার গাঙ্গুলি মশাই ডাকছেন। কহিলাম,
কেন রে, সাহেব এসেছেন নাকি? আগে হ্যাঁ, বলিয়া কোষ্ঠ চলিয়া গেল। স্কুল যাইয়া দেখিলাম আপিসে ছোট সাহেব বসিয়া আছেন। পাশে দাঁড়াইয়া গাঙ্গুলি ও রাধানাথ। আমাকে দেখিবা মাত্র সাহেব মুচকি হাসিয়া কহিলেন, আসুন। চোখের ইঙ্গিতে বসিতে কহিলেন। একটা চেয়ার টানিয়া আনিয়া বসিলাম। রাধানাথ চোখ পাকাইয়া তাকাইল, প্রক্ষেপ করিলাম না। সাহেব কহিলেন, আপনি হাকিম হচ্ছেন যে? বিস্ময়ের সহিত প্রশ্ন করিলাম, মানে? সাহেব সোজা হইয়া বসিয়া কণ্ঠস্বর নামাইয়া কহিলেন, খুব গোপন খবর, কাউকে বলবেন না এখন। একটা অ্যান্টি হোর্ডিং ড্রাইভ হবে খুব শিগগির। কহিলাম, অ্যান্টি হোর্ডিং ড্রাইভ? তাই নাকি? গাঙ্গুলি মশাই হাত জোর করিয়াই ছিলেন। সানুনয়ে প্রশ্ন করিলেন, হুজুর, এর অর্থ কি? হুজুর কহিলেন, এর অর্থ সঞ্চয় বিরোধী অভিযান। সারা বাংলাদেশে গ্রামে গ্রামে সরকার নিজের বিশ্বস্ত কর্মচারীদের পাঠাবেন। তাঁরা প্রত্যেক গৃহস্থের বাড়ি গিয়ে কার কি সঞ্চয় আছে খুঁজে বের করবেন। গাঙ্গুলি ও রাধানাথ উভয়ই আঁতকাইয়া উঠিয়া প্রশ্ন করিলেন, সে কি হুজুর, সব কেড়ে কুড়ে নিয়ে যাবে নাকি? হুজুর প্রায় চিত হইয়া শুইয়া পড়িয়া হাকিমি হাসিয়া হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, আপনার যদি প্রয়োজন মতো জিনিস থাকে তো নেবে না, তবে প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে তাহলে নিয়ে তো যাবেই। রাধানাথ উত্তেজিত কণ্ঠে কহিল, আমার কত প্রয়োজন তা তারা কি করে জানবে হুজুর? গাঙ্গুলি মহাশয়ও ঘাড় নাড়িয়া রাধানাথকে সমর্থন করিলেন। হুজুর কহিলেন, পুরুষ, স্ত্রী, ছেলে মেয়ে মাথাপিছু কত করে গড় খাদ্য প্রয়োজন সরকার তার একটা হিসেব ঠিক করেছেন। সেই অনুসারে আপনার পরিবারের 6 মাসের জন্য যত খাদ্য প্রয়োজন তাই আপনাকে রাখতে দেওয়া হবে। বাড়তিটা আপনাদের গ্রামের যাদের খাবার নেই তাদেরকেই দেওয়া হবে। আপনাদের গ্রাম থেকে এক কণা ধানও বাইরে নিয়ে যাওয়া হবে না, ভয় নেই। রাধানাথ শুষ্ক মুখে কহিল, হুজুর, শুধু খাবার খরচই দেবে? অন্য খরচও তো আছে, তেল, নুন, কাপড়, ডাক্তার, ওষুধ। গাঙ্গুলি মহাশয় কহিলেন, গৃহদেবতার নিত্য সেবা, কুটুম কুটুম্বিতে আসা যাওয়া, মুষ্টি ভিক্ষা। হুজুর, ভিক্ষে দিতেই দিনে 3 সের চাল লেগে যায় যে। হুজুর হাসিয়া কহিলেন, কি ব্যবস্থা আছে আমি সব জানি না, মাস্টার মশাইয়ের কাছে জেনে নেবেন না হয়। ওকে একটা দলের কর্তা করা হবে ঠিক হয়েছে। রাধানাথ মুখ কালো করিয়া কহিল, তাই নাকি হুজুর? গাঙ্গুলি মহাশয় পুলকিত হইয়া কহিলেন, হুজুর, আমাদের গাঁয়ের? হুজুর কহিলেন, না না, তা কি করে হবে? নিজের গ্রামে আইন মতো কাজ করতে ও তো চক্ষু লজ্জায় বাঁধতে পারে। রাধানাথ ঠোঁট ও ফুরু কুঁচকাইয়া খান নাড়িল, অর্থ উহার চক্ষু লজ্জা থাকিলে তো। অন্য কেহ বুঝিলেন কিনা জানি না, আমি বুঝিলাম, কিন্তু গ্রাহ্য না করিয়া বলিলাম, কতদিনের জন্য যেতে হবে? সাহেব কহিলেন, তা সপ্তাহ 2 তো বটেই। সভয়ে কহিলাম, হ্যাঁ, এতদিন বাইরে থাকতে হবে? সাহেব আশ্বাস দিয়া কহিলেন, তা হলেই বা, সরকারের সাহায্য তো প্রত্যেকেরই করা উচিত। তাছাড়া একেবারে অনাহারী নয়, পারিশ্রমিক কিছু পাবেন। যাওয়া আসা, থাকা খাওয়ার খরচের জন্য 2-3 সপ্তাহে 100 টাকাও পেতে পারেন। রাধানাথ আঁতকাইয়া উঠিয়া কহিল, হ্যাঁ, বলেন কি হুজুর? হুজুর কহিলেন, নিশ্চয়, চাকরিটাকে তো এই কাজের ভার দেওয়া হবে না। যারা শিক্ষিত পদস্থ লোক তাঁদেরকেই তো দেওয়া হবে, যেমন সরকারি কর্মচারী, স্কুলের হেডমাস্টার, কলেজের অধ্যাপক, এরাই দায়িত্ব পাচ্ছেন। মুচকি হাসিয়া কহিলেন, তা রাধানাথ বাবু, কগোলা ধান আছে আপনার বাড়িতে? রাধানাথ হাসিবার চেষ্টা করিয়া কহিল, ধান ধান কোথায় পাবেন হুজুর, সবই তো বিক্রি হয়ে গেছে। এত বড় সংসারের খরচ, বাইরে থেকে তো 1 পয়সা আয় নেই। আমি কহিলাম, কেন? কাপড়ের দোকানে তো বেশ লাভ করেছ এবছর।
রাধানাথ আমার দিকে তীক্ষ্ণ কটাক্ষ হানিয়া হুজুরের দিকে চাহিয়া কহিল, তা কিছু লাভ হয়েছে, কিন্তু 1 পয়সাও ঘরে আসেনি হুজুর। মহাজনের সিন্ধুকেই সব পৌঁছে দিতে হয়েছে। পাড়া গাঁয়ের কাপড়ের দোকান হুজুর, লোকসান দিয়েই তো চালাই, শুধুমাত্র এই গাঁয়ের লোকেদের সুবিধের জন্য। বাড়ি ফিরিবার সময় রাধানাথ একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। কহিলাম, কি হলো রাধানাথদা? রাধানাথ তিক্ত কণ্ঠে কহিল, আমাদের সব কেড়ে কুড়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে যাবে, আর তোমার পকেট ভর্তি হবে। কহিলাম, ওই টাকাতেই পকেট ভর্তি হয়ে যাবে? রাধানাথ বাঁকা হাসি হাসিয়া কহিল, না না, শুধু ওই টাকা কেন, আর ঘুষ? আমার মুখের দিকে তাকাইয়া মাথা নাড়িয়া কহিল, ঘুষে যে লাল হয়ে যাবে বাবা। প্রতিবাদ করিয়া কহিলাম, পাগল হয়েছেন নাকি? রাধানাথ চোখ পাকাইয়া কহিল, পাগল? আমি পাগল? কি বোঝাতে চাও বলো দেখি? ঘুষ তুমি নেবে না? সরকারি চাকরি করতে গিয়ে ঘুষ নেয় না এমন লোক এখনো জন্মায়নি ভারতে। ব্যঙ্গেশ্বরে কহিলাম, রাত দিন সরকারি চাকরদের সঙ্গে মিশছ যে, ওদের নারী নক্ষত্র সবই তো তোমার মুখস্থ, তুমি গণ্যমান্য ব্যক্তি কিনা? রাধানাথ রাগিয়া উঠিয়া কহিল, মুখ সামলে কথা কও বলছি মাস্টার। আমিও কড়া গলায় কহিলাম, আমার সামলাবার দরকার হবে না, তুমি নিজেই সামলাও। রাধানাথ কি বলিতে যাইতেছিল, বাধা দিয়া ভারী গলায় বলিতে লাগিলাম, দেখো রাধানাথদা, ভুলে যেও না আমি একজন শিক্ষক, তোমার মতো ব্যবসাদার আমি নই। তোমার মতো 2 বছর আগে কেনা ওই 2 টাকার জিনিস আমি 10 টাকায় বিক্রি করি না। খাঁয়ের লোকের মুখের দিকে না তাকিয়ে ঘরের ধান আমি মারোয়ারিদের হাতে তুলে দিই না। টাকায় মাত্র 2 পাই করে ধান বিক্রি করেও মাপে চুরি আমি করি না। রাধানাথ ক্রুদ্ধ কণ্ঠে চেঁচাইয়া উঠিল, বেশ করেছি, নিজের জিনিস যেমন করে ইচ্ছে যাকে ইচ্ছে বিক্রি করব, তাছাড়া কে করেনি এক গায়ে? গাঙ্গুলি মশাইয়ের দিকে তাকাইয়া কহিল, গাঙ্গুলি দাদাও তো বিক্রি করেছেন। গাঙ্গুলি মশাই নীরবে শুনিতেছিলেন, কহিলেন, রাস্তার মধ্যে চেঁচামেচি করো না রাধানাথ, আমি বিক্রি করেছি বটে, কিন্তু মারোয়ারিকে দিন, গাঁয়ের লোককেই দিয়েছি, আর বাজার দরের চেয়ে সুবিধে করেই দিয়েছি। তাছাড়া মাছটার তো কিছু অন্যায় বলেনি। এই যে বাড়িতে এখনো 2 গোলা ধান পুড়ে রেখেছ, তখনই তো বলেছিলাম তোমায় 4 পাই দরে বিক্রি করে দাও গাঁয়ের লোককে, কে মাছুক সব, টাকা তো যথেষ্টই কামিয়েছ যুদ্ধের বাজারে। তা তখন কানে তুললে না, এখন তো সব কেড়ে নিয়ে গিয়ে বিলিয়ে দেবে সবাইকে। রাধানাথ জবাব না দিয়া হাঁড়ির মতো মুখ করিয়া রাস্তা চলিতে লাগিল। বাড়িতে আসিতেই গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কোথায় ছিলে এত বেলা পর্যন্ত? রোদে রোদে ঘুরতে এত ভালো লাগে তোমার? জামা খুলিতে খুলিতে কহিলাম, সার্কেল অফিসে গেছিলাম। তারপর একটা মোড়া টানিয়া বসিয়া পাখার হাওয়া খাইতে খাইতে কহিলাম, রোদের কথা বলছো? রোদে রোদেই দিন কয়েক ঘোরাঘুরি করতে হবে বোধহয়। গৃহিণী ভুরু কুচকাইয়া বলিলেন, মানে? কহিলাম, ম্যাজিস্ট্রেট সাহেবের হুকুম। গৃহিণী অবিশ্বাসের সুরে কহিলেন, গায়ে এত লোক থাকতে শুধু তোমার উপরে এই হুকুম? গম্ভীর বদনে কহিলাম, গাঁয়ের হারুতারু রাধু সাধুর সঙ্গে তুমি আমাকে সমান ভাবো নাকি? গৃহিণী 2 চোখ ডাগর করিয়া কহিলেন, পাগল, তা আবার আমি ভাবতে পারি? মস্ত বড় লোক কিনা তুমি? রাগত স্বরে কহিলাম, মস্ত বড় লোক না হতে পারি, তা বলে তারু হারুদের পর্যায়ে তো আমি নই। গৃহিণী একদৃষ্টে অনেকক্ষণ আমার দিকে তাকাইয়া থাকিয়া গালে হাত দিয়া কহিলেন, বাবা, কি অহংকার! কহিলাম, তা হবে না কেন? ধন নেই, সম্পত্তি নেই, এই অহংকারটুকুও থাকবে না আমাদের? এর জোরেই পৃথিবীর কারোর কাছে মাথা না নুইয়ে জীবন কাটিয়ে দেব আমরা। গৃহিণী হাসিয়া ফেলিয়া কহিলেন, জানি গো জানি, আমাকে আর শোনাতে হবে না, কিন্তু আসল কথাটা বলো দেখি, সরকার কেন ডেকেছে তোমাকে? সার্কেল অফিসারের কাছে যাহা শুনিয়াছিলাম খুলিয়া বলিলাম। গৃহিণী ঝঙ্কার দিয়া কহিলেন, ওমা, লোকে কত দুঃখ করে পরিশ্রম করে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছে, তাই কেড়ে নিতে যাবে তুমি? তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, না, আমি কিছুতেই যেতে দেব না,
ছেলেপিলের মা হয়ে আমি কিছুতেই তোমাকে যেতে দিতে পারবো না। বুঝাইয়া বলিলাম, আহা, দুঃখের সঞ্চয় কে কাটতে যাচ্ছে? যারা তেজারতি মহাজনী করে প্রজা ও খাতকদের পথে বসিয়ে গোলা ভর্তি করে রেখেছে, চোখের সামনে লোককে অনাহারে মরতে দেখেও যারা 1 ছটাক ধান বার করতে যাচ্ছে না, ন্যায্য দামের 10 গুণ দাম পেয়েও যাদের লাভের লোভ মিটছে না, তাদেরই রাশিকৃত সঞ্চয়কে কেড়ে নিতে যেতে হবে। গৃহিণী চুপ করিয়া শুনিতেছিলেন। খান্নারিয়া কহিলেন, না না না, তাও যেতে পাবে না তুমি। যাদের সরকার আজীবন মোটা মাইনে দিয়ে পুষছে, এই মাগি গন্ডার দিনে যাতে সস্তা চাল আটা খাওয়াচ্ছে, তাদের দিয়েই করাক না কাজ। তোমাদের মতো নিরীহ মাস্টারদের দিয়ে কেন? কণ্ঠ ধারালো করিয়া কহিলেন, কি সম্পর্ক সরকারের সঙ্গে তোমাদের? কোন ভালোটা তোমাদের দেখেছে সরকার? আমরা পাড়া গাঁয়ের ভদ্র গৃহস্থরা কি করে দিন চালাচ্ছি, কোনো খবর তোমাদের সরকার রাখে? দম লইয়া কিঞ্চিৎ শান্তস্বরে কহিলেন, তাছাড়া এই চুরি ডাকাতির দিনে এতদিন তোমাকে বাড়ি ছেড়ে থাকতে দিতে আমি পারবো না। কহিলাম, সরকার তো বিনা পয়সায় কাজ করাবে না, টাকা দেবে। গৃহিণীর মেজাজের মাত্রা এক মুহূর্তে নামিয়া আসিল। নিরুদ্ধ উৎসুকের সহিত কহিলেন, টাকা? কত টাকা দেবে? কহিলাম, তা 100 খানেক বোধ হয়। গৃহিণী একেবারে শান্ত মূর্তি ধারণ করিয়া কহিলেন, তাই নাকি? কহিলাম, হ্যাঁ, তাই তো শুনলাম সার্কেল অফিসারদের কাছে। দায়িত্বপূর্ণ কাজ তো, তাই আর কি। গৃহিণী চুপ করিয়া কিছুক্ষণ কি ভাবিয়া হাসিয়া ফেলিয়া কহিলেন, তাহলে তুমি হাকিমতে চলেছ বলো? কিন্তু এই পোশাকে লোকে তোমাকে মানবে? বলিয়া আলনায় টাঙানো আমার জামা কাপড় ও বিশেষ করিয়া খাটের নিচে রক্ষিত আমার জুতো চোরাটির দিকে দৃষ্টি চালনা করিলেন। গম্ভীর হইয়া কহিলাম, ধুতি পাঞ্জাবি পরে লোকে কত বড় বড় কাজ করে ফেলছে। তাছাড়া জুতো একজোড়া না হয় আমি শহরে গিয়ে কিনেই নেব। গৃহিণী নাক ও ঠোঁট কুচকাইয়া খান্নারিয়া কহিলেন, তোমাদের মতো ধুতি চাদরওয়ালাদের কেউ মানবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। মনে হইল গৃহিণী সত্য কথাই বলিতেছেন। আমাদের বাংলাদেশের লোক, বিশেষ করিয়া পাড়াগাঁয়ের লোকে ধুতি চাদরধারীদের খাতির করিতেই চাহে না। আমাদের গ্রামের ফটিক ধানবাদে মোটর ড্রাইভারি করে। সে একবার একটা খাকি হাফ প্যান্ট, হাফ হাতা শার্ট, মোজা ও বুট জুতা পরিয়া বাড়ি আসছিল। তাহাকে লইয়া গাঁয়ের লোকে যা হই হই করিল, স্বয়ং লাট বাহাদুর ধুতি চাদর পরিয়া আসিলেও বোধহয় তেমনটি হইত না। ফটিকের বৃদ্ধা ঠাকুরমা রাস্তায় ঘাটে যাহারির সঙ্গে দেখা হইতেছিল, তাহাদের কাছেই ফ্যাচ ফ্যাচ করিয়া কাঁদিয়া ফেলিয়া বলিতেছিল, ভাগ্যে বেঁচেছিলাম তাই দেখতে পেলাম। তারপর ক্রন্দন সংবরণ করিয়া অশ্রুজড়িত কণ্ঠে কহিতেছিল, অনেক কষ্টে বাপ মরা ছেলেটাকে মানুষ করেছিলাম, সার্থক হলো আজ, আশীর্বাদ করো সব বেঁচে থাকুক। কিন্তু আমি পোশাক সংগ্রহ করিব কি প্রকারে? আমাদের সরকারি ডাক্তারবাবুটির সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব আছে, ইহার দরকার হইলে তাহার কাছে পোশাক ধার করাও চলে। কিন্তু যেরকম প্যাঁকাটির মতো দেহ তাহার, আমার গায়ে সে পোশাক আঁটবে না। মনে পড়িল আমাদের নকুরের কথা, কালেক্টারিতে কাজ করে। সিভিক গার্ড হওয়ার দরুন এইসব পোশাক তাহাকে পরিতে হয়। কিন্তু যেরকম বেটেকাটো মানুষ সে, তার পোশাকও গায়ে লাগবে বলে বোধ হয় না। কহিলাম, না না, পোশাক পরিচ্ছদ দেখে লোকে খাতির করে না। যাদের হাতে ক্ষমতা আছে তাদেরই লোকে খাতির করে। তুমি দেখনি সেবারে ওই সুভাষচন্দ্র বসু এসছিলেন না, খদ্দরের ধুতি আর পাঞ্জাবি পরেই তো এসেছিলেন, কিন্তু কি সম্মানটা পেলেন বলো দেখি? সরকারি রাস্তার ধারে বাড়ির বৌঝিরা কলসি কাঁকে করে দাঁড়িয়ে রইল ঘন্টার পর ঘন্টা। এমন খাতির হ্যাটকোট পাতলুন পরা কটা হাকিম পেয়েছে? হ্যাঁ? গৃহিণী হাসিয়া কহিলেন, ওদের যা কাজ তাই ওদের পোশাক। যাত্রার দলে দেখনি ভিন্ন ভিন্ন পার্টে ভিন্ন ভিন্ন পোশাক। ভীম নামে মালসাট মেরে কাপড় পরে হাতে গদা নিয়ে, কৃষ্ণ নামে ধরাচুরো পরে হাতে বাঁশি নিয়ে। কৃষ্ণের পোশাক তো আর ভীমের চলে না। বাম চোখ ছোট করিয়া ঠোঁট কামড়াইয়া কিছুক্ষণ ভাবিয়া কহিলেন, কিছু ভেবো না তুমি, শুধু তোমাকেই তো ডাকেনি, তোমার মতো আরো অনেককে ডেকেছে। শহরে হাকিমি পোশাক ভাড়া দেওয়ার দোকান বসে গেছে হয়তো, সস্তা পাও তাই না হয় ভাড়া করে নিও। মোটের ওপর বুঝিলাম গৃহিণীর অনুমতি হইয়াছে, কাজেই আর তর্ক না করিয়া চুপ করিয়া রহিলাম। খাইতে বসিয়াছি,
এমন সময় আমাদের যুগল কাকা দরজায় হাঁক দিলেন। ও বৌমা, বৌমা বলিতে বলিতে উঠোনে আসিয়া দাঁড়াইলেন। গৃহিণী কাছে বসিয়া পাখা করিতেছিলেন। তড়িৎ হস্তে ঘোমটা টানিয়া উঠিয়া গিয়া বলিলেন, আসুন কাকা, আসুন ভিতরে। কাকা আমার নাম ধরিয়া কহিলেন, ও বাড়িতে রয়েছে নাকি? গৃহিণী মৃদুকণ্ঠে কহিলেন, খাচ্ছেন। ও নাকি হাকিমি চাকরি পেয়েছে শুনলাম, পরাণের কাছেই শুনলাম। আমি জানতাম ও পাবে। 2-10 দিনের জন্য হলেও করতে করতে হাত পাকবে, তারপর হয়তো পাকা চাকরি পেয়ে যেতে পারে একদিন। বলিতে বলিতে ঘরে আসিয়া ঠকিলেন। যুগল কাকা আমার একজন শুভানুধ্যায়ী। যখন স্কুল কলেজে পড়িতাম, কাকা বরাবর আমার পরীক্ষার ফলে তদারক করিতেন। ভালো হইলে অহংকারে বুক ফুলাইয়া পাড়ায় পাড়ায় প্রচার করিয়া আসিতেন, এবং ভবিষ্যতে জেলার জজ অথবা ম্যাজিস্ট্রেট যে কোনো পদ যে আমার জন্য সরকার নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন, অন্তরঙ্গদের কানে কানে তিনি তা বলিয়া আসিতেন। আমি হাকিম হইতে না পারায় তাহার মতো মনক্ষোভ বোধ করি আর কাহারও হয় নাই। কাকা বসিয়া কহিলেন, কবে যেতে হচ্ছে বাবাজি? কহিলাম, এখনো ঠিক জানি না কাকা। কাকা কহিলেন, ভারী আনন্দ হলো কথাটা শুনে বাবা আমার। আমার স্ত্রীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ভারী শক্ত কাজ বৌমা। 20-30টা গাঁয়ের ডাল ভাতের মালিক। কার বাড়িতে কত ধান চাল থাকবে শুধু ওর হুকুমের ওপরই নির্ভর করবে। ও যদি ইচ্ছে করে আমাদের রাধানাথের মতো পেট মোটা মহাজনদের কাঁধে ভিক্ষে ঝুলি চড়িয়ে দিয়ে আসতে পারে। হ্যাঁ। গৃহিণীর দিকে তাকাইলাম। চোখাচোখি হইতেই মৃদু হাসিলেন। কাকা কহিলেন, তুমি দুগ্গা নাম করে বেরিয়ে পড়ো বাবা, বাড়ির জন্য ভাবনা করো না। বলো তো, আমি এসে রাতে না হয় থাকবো। আমার স্ত্রীকে কহিলেন, দেখো বৌমা, একটা কাজ করতে হবে। আমি রামদাস পুরোহিতকে বলে আসবো এখন রোজ ওর নামে জনার্দনের কাছে তুলসী দিতে, যদি ভালোই ভালোই কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে পারে। সারা গাঁয়ে রাধানাথ ঢাক পিটাইয়া দিয়াছে, আমি হাকিম বনিয়া গিয়াছি। বৈকালে বৈঠকখানা হইতে প্রদীপিসির গলা শুনিতে পাইলাম। গৃহিণীকে বলিতেছেন, ভারী আনন্দ হলো শুনে বৌমা। আমি জানতাম তো এ হবে। লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী যার ঘরে, তার আবার না হয়ে যায়। চম্ম চম্ম মাথায় সিঁদুর, হাতে নোয়া নিয়ে বেঁচে থাকো মা। ছেলে মেয়েগুলোও বেঁচে থাকুক। 3 রাত ভগবানের কাছে এই প্রার্থনাই করি আমি। তোমরা ছাড়া আমাদের আর কি আছে বলো? কণ্ঠস্বর মৃদু ও যথামাত্রায় মিনতি মিশ্রিত করিয়া কহিলেন, আমার ছেলের জন্য একটা নামাবলী কিনে আনতে বলবে মা ছেলেকে। যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে একেবারে। আর 1 ভরি আফিং পাওয়া যাচ্ছে না বড় জুড়িতে। অনেকবার লোক পাঠিয়েছি। সন্ধ্যায় বেড়াইতে বাহির হইলাম। রাস্তায় আমাদের গ্রামের তারক মণ্ডলের সহিত দেখা হইল। তারক সম্পন্ন চাষী, চালের কারবার করে। দেখিলে কিন্তু বুঝিবারও জো নাই। পরিধানে গায়ের তাঁতিদের বোনা 7 হাতি মোটা খাটো কাপড়, কাঁধে একটা গামছা, গা খালি। 2 হাত জোর করিয়া কোমর হইতে মাথা পর্যন্ত দেহের ঊর্ধ্বভাগ মাটির সহিত প্রায় সমান্তরাল করিয়া তারক পরম ভক্তি ভরে আমাকে নমস্কার করিল। প্রশ্ন করিলাম, কি খবর হে মোড়ল? তারক যুক্তহস্ত বুকে রাখিয়া 2 জিভ দিয়া ঠোঁট চাটিয়া সবিনয়ে কহিল, আপনার কাছে যাচ্ছিলাম। কি হবে আমাদের বলতে পারেন? আপনিও তো ওই কাজেরই কর্তা হয়ে যাচ্ছেন শুনলাম। ভারী গলায় কহিলাম, কি হবে তা তো জানি না এখনো। ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে দেখা না হলে কিছু জানতেও পারবো না। তারক সানুনয়ে কহিল, আপনি যদি আসতেন আমাদের গাঁয়ে সাহেবকে বলে কয়ে। কহিলাম, তা কি আমাকে দেবে নাকি নিজের গাঁয়ে? তারক কহিল, যিনি আসবেন আমাদের এখানে তার সঙ্গেও আলাপ পরিচয় হবে নিশ্চয়ই। যদি আমার হয়ে তাকে একটু বলে কয়ে দেন। তারককে নিরাশ করিতে ইচ্ছে হইল না। কহিলাম, আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে। তোমার কথা বলেও দেব, ভেবো না তুমি। বাড়ি ফিরিবার পথে রাধানাথের দোকানে শোরগোল শুনিতে পাইলাম।
থামিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া শুনিয়া বুঝিলাম আমার সম্বন্ধেই আলোচনা হইতেছে। রাধানাথ জোর গলায় বলিতেছে, আগামী বেরিয়ে যাবে বাঁচাধনের। ভাঙা হাত পা মাথা নিয়ে যদি বাড়ি না ফেরে আমাকে আর রেদো বলে ডেকো না তখন। পরদিন বিকালে দারোগাবাবু ডাকিয়া পাঠাইলেন। পুলিশি চাকরি করিলেও বেশ ভদ্রলোক, সদাচারী ব্রাহ্মণ, মাথায় টেরির সঙ্গে একটি ছোট্ট টিকি। সাধারণত গম্ভীর প্রকৃতি, কিন্তু মেজাজ ভালো থাকিলে রসিকতাও করেন। আপ্যায়ন সহকারে বসাইয়া একখণ্ড কাগজ বাহির করিয়া হাতে দিলেন। দেখিলাম ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশপত্র। আমাকে একজন দলপতি নিযুক্ত করা হইয়াছে। একদিন পরেই সকাল 10টায় জেলা শহরের এসডিও সাহেবের সমক্ষে উপদেশ গ্রহণ করিবার জন্য হাজির হইতে হইবে। নিচে এক পাশে স্থানের নাম দেওয়া আছে। দারোগাবাবু কহিলেন, আমার এখানেও আসছে একদল, তাদেরও থাকার ব্যবস্থা করার হুকুম হয়েছে। প্রশ্ন করিলাম, কি ব্যবস্থা করলেন? দারোগাবাবু তাচ্ছিল্যের স্বরে কহিলেন, হ্যাঁ, কিছুই করিনি, এখন গাঙ্গুলি মশাইকে বলে পাঠাবো, যা পারেন উনিই করবেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মুচকি হাসিয়া খান্নারিয়া কহিলেন, সারওয়ার্দী সাহেব মস্ত একজন যোগী পুরুষ মশাই। কহিলাম, তাই নাকি? দারোগাবাবু খান্নারিয়া কহিলেন, আগে হ্যাঁ, আমাদের বড় বড় সোহং স্বামীও ওর কাছে নগণ্য। নির্বাকভাবে তাহার মুখের দিকে তাকাইয়া রহিলাম। তিনি হাস্যমুখে বলিতে লাগিলেন, মন্ত্রিত্ব পেয়েই সাহেব একেবারে যোগাসনে ধ্যানস্থ হলেন, আর সঙ্গে সঙ্গে যোগদৃষ্টিতে দেখতে পেলেন বাংলাদেশের গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে গোলায় গোলায় ধান চালে সব ঠাসাই হয়ে রয়েছে। তা টেনে বের করে সবাইকে বিলিয়ে দিতে পারলেই দেশের খাদ্য সমস্যার সমাধান হয়ে যাবে। কি আশ্চর্য রকমের সরল সমাধান বলুন দেখি। চারিদিক ভেবে চিনতে বুদ্ধি খরচ করে আর কেউ কি কোনোদিন করতে পারত? ফ্রো দুইটি ওপরে তুলিয়া মৃদু ঝাঁকানি দিয়া কহিলেন, অসম্ভব। নেহাত যোগবল ছাড়া অত বড় জটিল একটা সমস্যার এরকম মিরাকুলাস মীমাংসা করার সাধ্য কারো ছিল? হাসিয়া কহিলাম, সত্যি বলেছেন, আমরা যারা গ্রামে বাস করি তারা তো দেখছি। দারোগা বাধা দিয়া কহিলেন, কি দেখছেন? কহিলাম, গ্রামে কারোর ধান নেই, যা ছিল মারোয়ারিদের হাত দিয়ে দেশের বাইরে চলে গেছে। দারোগা চোখ বড় করিয়া না কুচাইয়া ধমকের সুরে কহিলেন, আপনার দেখার মূল্য কি মশাই? কটা চোখ আপনাদের? দুটো তো? মাথা নাড়িয়া কহিলেন, হতে হবে না, 3টে চাই, ত্রিনয়ন। শিবের ছিল আর যোগী পুরুষদের আছে। কহিলাম, আর আপনাদের মানে হাকিমদেরও? দারোগাবাবু হাসিয়া কহিলেন, পুরোপুরি 3টে নেই, ছোটদের ওই 2.25, বড়দের 2.5টে। তা আমরাও তো টের পাইনি কিছুই। কহিলাম, পেয়েছেন বই কি মশাই, না হলে আমাদের জেলার একজন জাঁদরেল হাকিম কি করে বলেছিলেন এ জেলায় প্রচুর ধান মজুদ আছে, বাইরে থেকে আমদানি করবার কোনো প্রয়োজনই নেই, বরং এখান থেকেই নাকি বাইরে চালান দেওয়া যায়। তাই মাস কয়েক আগে আমরা যখন চাষি ও মহাজনদের মধ্যে ধান বাইরে বিক্রি না করবার জন্য আন্দোলন চালাবার চেষ্টা করেছিলাম, আপনারাই তো সবাই বাধা দিয়েছিলেন। দারোগাবাবু এক মুহূর্ত গম্ভীর হইয়া উঠিয়া ভারী গলায় কহিলেন, সেটা সরকার ভালোই করেছিলেন। যারা আপনাদের জন্য যুদ্ধ করছে তাদের খাদ্যের ব্যবস্থা তো সর্বাগ্রে করা উচিতই। কিন্তু ও কথা যাক, ব্যাপারটা হচ্ছে এই, পাড়াগাঁয়ে যে ধান একেবারেই নেই তা তো নয়। একটা গ্রামে হয়তো 2-4 জনের আছে, এবং থাকাটাও অন্যায় বা অস্বাভাবিক নয়। শহরের বড় লোকেরা টাকা ব্যাংকে জমায়, পাড়াগাঁয়ের বড় লোকেরা ধান জমায় গোলায়। দুটোতে তো কোনো তফাৎ নেই। এখন ওই ধান বের করে যাদের অভাব আছে তাদের দিতে হবে। অবশ্য একেবারে নয়, সুরাহা হলে সুদ সমেত তারা শোধ করে দেবে। আচ্ছা, সরকার যদি এরকম কোনো আদেশ দিতেন যে যেহেতু খাদ্যের মূল্য খুব বেশি এবং দেশের অধিকাংশ লোকের আয় সামান্য, কাজেই খাদ্যদ্রব্য দেশের লোক কিনতে পারছে না, অতএব বড় লোকদের ব্যাংকে জমানো টাকা সব বের করে সবাইকে ধার দিয়ে দেওয়া হবে, শহরে শহরে কি একটা তুমুল আন্দোলন চলতো বলুন দেখি।
অবশ্য এই ব্যাপারটা টাকা নিয়ে নয়, দান নিয়ে। সঞ্চয়ীদের বাড়ি শহরে নয়, গ্রামে। কাজেই হই হই যা হচ্ছে কাগজে কলমে, গলার জোর কারো শোনা যাচ্ছে না। কহিলাম, একটা কথা নিবেদন করি। একটা গায়ে যে ধান আছে তা সবাইকে ভাগ করে দিলে সবার অভাব কি মিটবে? দারোগাবাবু কহিলেন, কিছুতেই না। যদি মেটেই তবু ওই ধান বের করবে কারা এবং কেমন করে? যারা যাচ্ছেন তারা অধিকাংশই কেরানি অথবা মাস্টার। চাঁদরেল হাকিমরা তো কেউ যাচ্ছে না। ম্যাজিস্ট্রেট ও এসডিও অবশ্য মোটর যোগে তদারক করতে পারেন ইচ্ছে হলে, কিন্তু আসল কাজটা করবে নিরীহ মাস্টার আর কেরানির দল। সঙ্গে চৌকিদার থাকবে বটে, কিন্তু তারাও তো গ্রামেরই লোক। তাছাড়া গ্রামে যাদের বাড়িতে কিছু সঞ্চয় আছে তাদের অনেকেই হয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট অথবা জবরদস্ত মেম্বার, কেউ কেউ আবার হাকিমদেরও অনুগৃহীত ব্যক্তি। কাজেই চৌকিদারি বলুন, দফাদারি বলুন, কারোর কাছ থেকেই বিশেষ কিছু সাহায্য পাওয়া যাবে না। একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন, সরকার ফতোয়া জারি করেছেন বটে, কিন্তু গা বাঁচিয়ে চলছেন। ভাবটা এই, বাবুয়ে তোমাদের অভাব কিছু নেই, সব আছে তোমাদের, খুঁজে পেতে নাও। মুচকি হাসিয়া কহিলেন, একেবারে উঁচু সাধন মার্গের কথা কিন্তু। বড় বড় মুনি ঋষিরা ওই কথাই আমাদের বলে গেছেন। ওহে অমৃতের পুত্রগণ, সব ঐশ্বর্য তোমাদের নিজেদের মধ্যেই নিহিত আছে, সাধনার দ্বারা তাকে করায়ত্ত করো। আরো কিছুক্ষণ গল্প করিয়া উঠিলাম। আসিবার আগে দারোগাবাবু কহিলেন, নানা কথা বললাম বন্ধুর মতো মনে করে আপনাকে, কারোর কাছে আবার বলবেন না যেন। কহিলাম, আমাকে কি সেরকম মনে করেন নাকি? দারোগাবাবু হাসিয়া কহিলেন, মনে করি না বলেই দু চারটে মনের কথা বলি। সরকারি চাকরি করলেও আমরা তো আপনাদেরই। জবাব দিলাম না। মনে হইল আপনাদের বড় ছোট সব প্রভুদেরই শ্রীকালত্বের কথা আমরা ভালো করিয়াই জানি, কিন্তু আপনারা নীলবর্ণের মহিমায় সে কথা ভুলিয়া যান, এই আমাদের দুঃখ। গাঙ্গুলি মশায়ের বাড়ি গেলাম। দেখিলাম বৈঠকখানায় বসিয়া জমা খরচ করিতেছেন। আমাকে দেখিয়া কহিলেন, এসো ভাই, এসো, বসো। বসিয়া কহিলাম, কি হচ্ছে? গাঙ্গুলি মশাই মুখ তুলিয়া কহিলেন, প্রজাদের চাষে ধান যাকে যা দেবার দিয়ে দিলাম। কহিলাম, এত তাড়াতাড়ি? সব যদি ওরা দুদিনে খরচ করে বসে তাহলে তো। গাঙ্গুলি মশাই কহিলেন, হ্যাঁ, তা তো করবে, ঠিক চাষের সময় আবার হাত পাতবে এসে। কিন্তু কি করব বলো, সরকার যে ব্যবস্থা করবে তা তো বলা যায় না। একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন, ধারও দিয়ে দিলাম কতক, বাকি দু চারটে যা রইল তার ব্যবস্থাও করেছি একরকম। কহিলাম, কি ব্যবস্থা গাঙ্গুলি মশাই? গাঙ্গুলি মশাই কহিলেন, দেখাচ্ছি, এসো। গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে বাড়ির ভিতরে গেলাম। বিস্তৃত উঠোনের এক পাশে লম্বালম্বি গোয়াল ঘর, তারই একটু দূরে একটা প্রকাণ্ড খড়ের পালুই। তাহার পাশে কতকটা জায়গা শাকসবজির ক্ষেত, এবছর এখনো কিছুই ব্যবস্থা হয় নাই। সেখানে লইয়া গিয়া গাঙ্গুলি মশাই চোখের ইঙ্গিতে কহিলেন, ওইখানে। বিস্ময়েশ্বরে কহিলাম, হ্যাঁ, সে কি, বৃষ্টি হলে সব নষ্ট হয়ে যাবে যে? গাঙ্গুলি মহাশয় করুণ কণ্ঠে কহিলেন, কি করব বলো, হয়তো নষ্ট হবে কিছু, কিন্তু নিয়ে যেতে তো পারবে না। একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন, ব্যবস্থা করেছি যতদূর সম্ভব, নিচে পাশে তালাই পেতে দিয়েছি, ওপরেও দু তিনখানা তালাই দিয়ে ঢেকে দিয়েছি, কটা দিনই তো। প্রশ্ন করিলাম, গর্ত খুঁড়ে এসব ব্যবস্থা করলে কে? কহিলেন, কে আবার, আমি আর তোমার দিদিমা। এই অবস্থায় কাকে আর বিশ্বাস করা যাবে বলো? কাল সারা রাত ধরে বইকর্ম করা গিয়েছে। একটু হাসিয়া কহিলেন, ভায়া, হ্যাঁ, একটা হাত কেটে দেওয়া যায়, কিন্তু সঞ্চয় পরের হাতে তুলে দেওয়া ভারী শক্ত জিনিস। তাছাড়া সরকার মাথার গুনতি হিসেব করে খাবার রেখে যাবে বলেছে,
হাতে হাতে পুজো আসছে, মেয়ে জামাই নাতি নাতনিরা সব আসবে, সরকার তাদের তো কোনো ব্যবস্থা করে রেখে যাবে না। আর চাল বাড়ন্ত বলে তাদের আসতে তো আমি নিষেধ করতে পারবো না। শেষে কি বস্তা কাঁধে করে ধান ধার করতে বেরোবো নাকি? কহিলাম, দিদিমা কোথায়? সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছে, আবার বিকেলে বলছে গা হাত পা কন কন করছে। পেতো রুগী কিনা। আপনার শরীর খারাপ হয়নি? গাঙ্গুলি মশাই খান নাড়িয়া মুখ কুঁচকাইয়া কহিলেন, খুবই, কিন্তু উপায় কি বলো? সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে। বৈঠকখানায় ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলাম, তা রাধানাথ কি করলে? গাঙ্গুলি মহাশয় কহিলেন, চালাক ছেলে, অনেক লোক তাঁবেদার। 4,000 টাকা ধান আজ বিক্রি করেছে মারোয়ারিকে, টাকায় 5 পাই দরে। তখন গায়ের লোককে 4 পাই দরে বিক্রি করতে রাজি হলো না, আর এখন বাকি ধান সব চালান করে দিয়েছে ঘাতকদের ঘরে ঘরে। কহিলাম, যদি ফেরত না দেয়? গাঙ্গুলি মশাই ক্ষোভের হাসি হাসিয়া কহিলেন, ওর ধান কেউ মারবে না ভায়া, জানো তো সব চাল জোচ্চুরি, কিছুতেই পিছ পা হয় নাও। কহিলাম, আমাকে তো কাল যেতে হবে, কালই 10টার সময় মিটিং, এসডিও সাহেব নাকি সব বুঝিয়ে দেবেন সবাইকে। গাঙ্গুলি মহাশয় কহিলেন, কোথায় দিয়েছে? স্থানের নাম বলিলাম। গাঙ্গুলি মশাই কপাল কুঁচকাইয়া বলিলেন, জেলার ওদিকে কোনো জায়গা হবে বোধহয়, না কোথায় ঠিক বুঝতে পারছি না। পরদিন সকালে বাক্স বিছানা বাঁধিয়া দুর্গা নাম স্মরণ করিয়া যাত্রা করিলাম। গ্রাম হইতে কতকটা হাঁটিয়া আসিয়া পাস ধরিতে হয়। রাধানাথের দল ছাড়া পাড়ার সবাই প্রসেশন করে বিদায় দিতে আসিল। বাসে অনেকজন ভদ্রলোকের সহিত দেখা সাক্ষাৎ হইল, তাহারা ওই কাজেই চলিয়াছেন। জোরদা মাইনর স্কুলের হেডমাস্টার ও হেড পণ্ডিত, রোনেরা হাই স্কুলের হেডমাস্টার ও জন কয়েক সহকারী শিক্ষক, পিয়ালডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার হেমন্তবাবু, আরও 2-3-4টি স্কুলের শিক্ষক, সকলেরই খুব উৎসাহ দেখিলাম। হেমন্তবাবু তো সস্ত্রীক চলিয়াছেন, বছরখানেক হইল দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন, এই সুযোগে হনিমুনটাও সারিয়া আসিবেন বোধ হয়। আগেই আলাপ ছিল, জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার সস্ত্রীক যে, উঠবেন কোথায়? উত্তর দিলেন, আমার শ্বশুর থাকেন শহরে, উকিল, উঠবো তাঁরই বাড়িতে। আমাকে যেখানটায় দিয়েছে সেখানে শুনলাম ভালো ডাক বাংলো আছে একটা, কাছেই পাহাড় জঙ্গল, দেখবার মতো জায়গা মশাই। তা শুনে উনিও যেতে চাইলেন। মনে মনে একটু হিংসা হইল, ভাবিলাম আছেন বেশ, প্রথম পক্ষের ছেলে মেয়েগুলি বড় হইয়া খুঁটিয়া খাইতে শিখিয়াছে, তৃতীয় পক্ষটি এখনো শুরু করেন নাই, কাজেই ঝাড়া হাত পা লইয়া 2 সপ্তাহের হাকিমিটা পুরোপুরি ভোগ করিয়া আসিবেন। আর আমাদের খাঁটি নন্দনকাননে পাঠাইলেও একপাল ছেলে মেয়ে সমেত গৃহিণীকে লইয়া টানা পোড়েন করার মজুরি পোষাইত না। নকুরের বাসাতেই উঠিলাম। নকুর বাড়ি ছিল না, সকালে কাছারি। বৌমা আসিয়া কলবস্ত্র হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া কহিলেন, উনি বলেছিলেন কাল আপনি আজ আসবেন। পুলকিত হইয়া কহিলাম, কি করে জানলে? বৌমা ঘাড় নাড়িয়া কহিলেন, জানতে পেরেছিলেন কি করে? ছোটখাটো শ্যামবর্ণের মেয়েটি, ভারী মৃদু স্বভাব ও সকলের সঙ্গে ভারী মিষ্ট ব্যবহার, যেই বাসায় আসে তাহাকেই অত্যন্ত আদর আপ্যায়ন করে, ফলে নকুরকে অত্যন্ত বিব্রত হইতে হয়। গ্রামের লোক শহরে আসিলে নকুরের বাসাতেই আহার ও শয়ন করে। অনেকের মকদ্দমার খরচ গাড়ি ভাড়া পর্যন্ত ধার দিতে হয় এবং তাহা কখনো আদায় হয় না। বৌমা কহিলেন, আপনি মুখ হাত ধুন। কহিলাম, মুখ হাত ধোয়ার সময় নেই বৌমা, আমার এখনই মিটিং। বৌমা দৃঢ়কণ্ঠে কহিলেন, তা হোক, আমার সব তৈরিই আছে, আপনি হাত মুখ ধুয়ে নিন, কিছু দেরি হবে না। মেয়েদের স্নেহ ও শ্রদ্ধার অনুরোধ হাদেশেরই সামিল, তামিল করিতে চলিলাম। খাবার খাইতে খাইতে সংসারের খবর লইতে লাগিলাম। বৌমা সামনে বসিয়া পাখা করিতেছিলেন।
হাতে এক হাত ছকছকে সোনার ছুরি, নূতন গড়ানো বোধ হইল। এই যুদ্ধের বাজারে আমরা স্ত্রীর গহনা বিক্রয় করিয়া সংসার চালাইতেছি, আর নকুর নূতন গহনা করাইতেছে। জিজ্ঞাসা করিলাম, নকুরের এখন মাইনে কত বৌমা? 60 টাকা। বিস্ময়েশ্বরে কহিলাম, আর কোনো রোজগার নাই? বৌমা মৃদু হাসিয়া কহিলেন, উপরি পান। জিজ্ঞাসা করিলাম, উপরি কত? উত্তর আসিল, প্রায় 200। অনেক ব্যবসাদারকে নাকি ওর কাছে খুব কাজের জন্য আসতে হয়। একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন, জিনিসপত্রও খুব সুবিধের দরে পাওয়া যায়। 2 সপ্তাহের হাকিমির আনন্দটা নিষ্প্রভ হইয়া আসিল। তারপর আবার সেই মাস্টারি, সেই নিত্য অভাব অনটন, সেই স্বল্প আয়ে বৃহৎ পরিবারের বিবিধ প্রয়োজন মিটাইবার প্রাণপণ চেষ্টা। একটি দীর্ঘ নিঃশ্বাস পরিবার উপক্রম হইলে অতি কষ্টে সামলাইয়া লইলাম। আদালতের কাছে একটি নাতি বৃহৎ বাড়িতে সভার আয়োজন করা হইয়াছে। বাড়িটি দেখিতে সুন্দর, বড় বড় জানালা দরজা, নানা রঙের কাঁচওয়ালা সারসি। বাড়িটির মাথায় সিমেন্টের তৈয়ারি 2টি মুখামুখি শায়িত সিংহের মূর্তি। তাহাদের ঠিক মাঝখানে একটি নাতি দীর্ঘ লৌহশলাকায় ব্রিটিশ পতাকা উড়িতেছে। বাড়িটি নাকি জনসাধারণের প্রদত্ত অর্থেই প্রস্তুত, কিন্তু প্রধানত হাকিমদের ভোগের জন্যই উৎসর্গীকৃত। 2-1টা জনসভা এখানে অনুষ্ঠিত হয় বটে, কিন্তু প্রধানত হাকিমদের সন্ধ্যা 8টার জন্যই বাড়িটি ব্যবহৃত হয়ে থাকে। বাড়িটির সামনে অত্যন্ত ভিড় দেখিলাম সারা জেলার মাস্টার, পণ্ডিত, পাঠশালার গুরু মহাশয়েরা পর্যন্ত কেহ বাদ পড়ে নাই। সমবেত আলোচনার ফলে যে কোলাহল উঠিয়াছে, তাহা স্কুল পাঠশালারই উপযুক্ত। একপাশে গিয়া দাঁড়াইলাম। কিছুক্ষণ পরে শহরের 2-4 জন ভদ্রলোক আসিয়া একেবারে ভিতরে গিয়া বসিলেন। দেখা দেখি আমরাও ভিতরে ঢুকিলাম। খান কয়েক বেঞ্চি ও চেয়ার পাতিয়া আসনেরও ব্যবস্থা হইয়াছে। তাড়াতাড়ি একটা জায়গায় বসিয়া পড়িলাম। দেখিতে দেখিতে সমস্ত বেঞ্চি চেয়ারগুলি ভর্তি হইয়া গেল এবং বাকি লোকগুলি পিছনে দাঁড়াইয়া রহিল। চারিদিকে চাহিয়া দেখিলাম, শুধু মাস্টার ও পণ্ডিত নয়, 2-1জন নিম্নপদস্থ হাকিমও রহিয়াছেন। তাহাদের পরিধানে হাফ প্যান্ট, টুইলের শার্টের ওপর বুক খোলা কোট, শার্টের কলারটা কায়দা করিয়া কোটের গলার ওপর লটকাইয়া দিয়াছেন, পায়ে মোজা ও জুতা। সকলের সামনে চেয়ারে বসিয়া পা দুলাইতেছেন। একপাশে চেয়ারে বসিয়াছেন একজন সাহেব, পরিধানে পুরা প্যান্ট, শার্ট, কোট, মায় টাই পর্যন্ত, পায়ে আনকোরা মোজা ও পার্নিশ করা জুতা। চেয়ারে হেলান দিয়া পা 2টা প্রসারিত করিয়া দিয়া বসিয়া আছেন, যেন জুতার বার্নিশ ও মোজার নূতনত্ব সম্বন্ধে উপস্থিত কাহারও কোনো সন্দেহ না থাকে। জিজ্ঞাসা করিয়া শুনিলাম, ইনি জেলা স্কুলের হেডমাস্টার। সোনার পাথর বাটি, পদে মাস্টার হইলেও মান্যে ও মাহিনায় হাকিমের তুল্য। আর এক পাশে চেয়ারে জন্তিনে কলেজের অধ্যাপক, দেশি হইলেও আমাদের মতো রাস্তার নহেন, নিয়মিত আহার ও পরিদেহ জোটে। হঠাৎ একটা লোক আসিয়া আমার পাশে বসিয়া পড়িয়া রীতিমতো গুঁতোগুঁতি করিতে লাগিল। কহিলাম, এখানে জায়গা নেই, আর একটু এগিয়ে দেখুন না, সামনেই চেয়ার খালি আছে। লোকটি কহিল, একটু কষ্ট করেই বসুন না মশাই, চিরদিন বাস করতে তো আর আসেননি, মেরে কেটে 15 মিনিট হাকিমেই এলেন বলে। কানের কাছে মুখ লইয়া আসিয়া কহিল, স্কোয়াড মাস্টার নাকি আমার মতো সাব অর্ডিনেট? কহিলাম, সম্ভবত স্কোয়াড মাস্টার। জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে? স্থানের নাম করিলাম। লোকটা অত্যাধিক পুলকিত হইয়া উঠিয়া বলিল, বলেন কি, আমিও তো ওইখানেই, ভালো হলো আপনার সঙ্গে দেখা হয়ে, তা কখন যাবেন? একেবারে হৃদিলগ্ন হইবার উপক্রম করিয়া কহিল, একসঙ্গেই দুজনে যাওয়া যাবে, কি বলেন? কোনো মতে একটু সরিয়া কহিলাম, কিসে যেতে হয়? লোকটি কহিল, কেন, হেঁটে? আমাদের গাঁয়ের সামনে দিয়েই তো রাস্তা, মোটে মাইল 10 এখান থেকে। হেঁটে? বাস টাস নেই?
জিজ্ঞাসা করায় বলিল, বাস কোথায় পাবেন, ইউনিয়ন বোর্ডের কাঁচা রাস্তা, তুই বৃষ্টি হলেই এক হাঁটু কাদা। মুচকি হাসিয়া চোখ মটকাইয়া কহিল, মহাপ্রভুর কাছে হুট করে মোটরে গিয়ে হাজির হবেন তার কোনো উপায় নেই, দুজনে পরামর্শ করে যা করব তাই হবে। কহিলাম, ও শুধু আপনিই যাবেন নাকি? খান্নারিয়া কহিল, না না, আরো আছে জন তিনে, দুজন পাঠশালার পণ্ডিত, একজন ঋণ সালিসি আপিসের কেরানি। সাহস দিয়া কহিল, তা কোনো ভয় নেই আপনার, কালেক্টরের পাকা গুণ কেরানি আমি, সরকারি কাজ কেমন করে করতে হয় আমার খুব ভালো জানা আছে। হ্যাঁ। কোলাহল প্রবলতর হইয়া উঠিতেই পিছন ফিরিয়া তাকাইয়া দেখিলাম যাহারা বসিয়াছিল তাহারা উঠিয়া দাঁড়াইয়াছে। আমরাও দেখা দেখি উঠিয়া দাঁড়াইলাম। হাকিম বাহাদুর গটগট করিয়া আমাদের পাশ দিয়া সামনে আগাইয়া গিয়া তাহার জন্য নির্দিষ্ট চেয়ারটিতে বসিলেন। এসডিও সাহেবের দোহারা গঠন, পরিধানে পুরা প্যান্ট, গায়ে সেলুলার শার্ট, কোট নাই, পায়ে মোজা ও জুতা, মুখ ও চোখ দেখিয়া মনে হয় অত্যন্ত রুক্ষ ও গর্বিত প্রকৃতির লোক। উঠিয়া দাঁড়াইয়া মোটা কর্কশ্বরে কহিলেন, আপনাদের সরকার কি জন্য ডেকেছেন তা সকলে জানেন বোধ হয়, আর বুঝিয়ে বলতে পারবো না, বলবার সময়ও নেই। তবে আপনাদের কি কি করতে হবে সে সম্বন্ধে মোটামুটি দু চার কথা আমি বলে দেব। বলিয়া একখানা চটি বই খুলিয়া কহিলেন, এই বইখানিতে সব আইন কানুন লেখা আছে, আপনারা প্রত্যেকেই এক একখানা করে বই পাবেন, পেলে পড়ে সব বুঝতে পারবেন আশা করি। আমি এই বই থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি, বেশ মন দিয়ে শুনবেন, কিন্তু গোলমাল করবেন না। বলিয়া গড়গড় করিয়া মিনিট 15 ধরিয়া ইংরাজি ভাষায় রিডিং পড়িয়া গেলেন। অবশ্য মাঝে মাঝে কাশিলেন, ঢোক গিলিলেন, পিঠ চুলকাইলেন। আমরা কতক বুঝিলাম না। পিছনে যারা দাঁড়াইয়া ছিল তারা বোধ করি শুনিতেই পাইল না, বুঝিবে কি। একজন সবিনয়ে আবেদনও করিল, হুজুর একটু উঁচু করে। হুজুর ধমক দিয়া কহিলেন, এর চেয়ে উঁচু গলায় পারবো না, পরে বই পড়ে নেবেন, এখন চুপ করে শুনুন। যতটুকু বুঝিতে পারিলাম তাহাতেই স্বর্গচ্যুতি ঘটিল। একজন স্কোয়াড মাস্টারের অধীনে 8 জন কর্মচারী, 4 জন সরকার ঠিক করিয়া দিবেন, 4 জনকে সরজমিনে গিয়া নিজেকে ঠিক করিয়া লইতে হইবে। ইহাদের থাকা ও খাওয়ার ভার স্কোয়াড মাস্টারের স্কন্ধে। নিজের পকেট হইতে পয়সা বাহির করিয়া শহর হইতে চাল, ডাল, তেল, নুন, মশলা, চা, চিনি, কেরোসিন ইত্যাদি কিনিয়া, অবশ্য কন্ট্রোলের দরে, মোট পুঁটুলি বাঁধিয়া নিজের খরচে অনুচরবর্গ সহ কর্মস্থানে পৌঁছিতে হইবে। বাড়ি ভাড়া করিয়া, ঠাকুর চাকর বহাল করিয়া হোটেল খুলিতে হইবে। কোনো প্রতিপত্তিশালী লোকের আশ্রয়ে থাকিলে চলিবে না। কাহারও কাছ হইতে কোনো সাহায্য লওয়া চলিবে না। অবশ্য সরকার বাহাদুর করুণা পরবশ হইয়া থানার দারোগা ও ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট দিগকে যথাসাধ্য সব বিষয়ে সাহায্য করিতে হুকুম দিয়াছেন। তারপর নিজের পয়সায় খাইয়া ও খাওয়াইয়া যে কাজ করিবার ফিরিস্তি শুনিলাম, তাহাতে চক্ষু কপালে উঠিল। গ্রামে গ্রামে ঘরে ঘরে খাদ্যার নিঃসন, লোক গণনা, গরু বাছুরের হিসেব করা, জমি জমার পরিমাণ নির্ণয়, বীজ ধান কত লাগিবে তাহার পরিমাণ স্থির করা, সঞ্চয় লোকে সঞ্চয় নিষ্কাশন ও বড় বড় লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের মজুদ মালের হিসাব করা, রাস্তাঘাটে মালবোঝাই গাড়ি ও নৌকা তদারক, গ্রামে গ্রামে পল্লীমঙ্গল সমিতি গঠন ও সমবায় সমিতি স্থাপন, এবং খাতা পাপ ঘটিলে সরকারের কাছে আবেদন নিবেদন না করিয়া অথবা চুরি ডাকাতি না করিয়া আমৃত্যু অর্থাসন বা অনশন অবলম্বন করিবার জন্য উপদেশ দান। এক কথায় 15-20 দিনের মধ্যে পাড়াগাঁয়ের খাদ্য সংস্থানের একটা সঠিক হিসাব করিয়া, উদ্বৃত্ত থাকিলে অভাবীদের সদ্ভাবীদের পিছনে লেলাইয়া দিয়া, না থাকিলে অভাবীদের পাইকারি পিঠ থাবড়া দিয়া ফিরিয়া আসিতে হইবে। পারিশ্রমিকের কোনো উল্লেখ নাই। পকেট হইতে যে টাকাটা বাহির করিতে হইবে তাহা আদায় হইবে কিনা তাহারও কোনো ভরসা নাই। কপাল খামিয়া উঠিল, কাপড়ের খুঁটে মুছিলাম। হঠাৎ এক ভদ্রলোক উঠিয়া দাঁড়াইয়া সবিনয়ে কহিল, হুজুর আমরা পাড়া গাঁয়ের লোক, যেখানে হোক গিয়ে থাকবার খাবার ব্যবস্থা আমরা করে নিতে পারি, কিন্তু শহর থেকে যারা যাবেন
তাঁদের তো খুব অসুবিধে হবে। তাঁদের যদি আপনি কোনো ব্যবস্থা করে দেন। হুজুর বাহাদুর গর্জন করিয়া উঠিলেন, আপনাকে কারোর জন্য মোড়লি করতে হবে না, যার যা বক্তব্য আছে আমাকে যেন বলে দেয়। ভদ্রলোকটি মুখ কাঁচুমাচু করিয়া বসিয়া পড়িল। আমার পাশের লোকটি আমায় কনুইয়ের গুঁতো দিয়ে কহিল, কিরকম তেজি হাকিম দেখেছেন আমাদের, এত বড় লোকটাকে থ করে দিয়েছে একেবারে। ব্যঙ্গেশ্বরে কহিলাম, খুব ভালো কাজ করেছে নাকি? লোকটি কহিল, আরে হাকিমদের সামনে বাহাদুরি করতে যাওয়া কেন বাবা, জাত কেলে সাপ, হেলে ঢোঁড়া নয়। একটু চুপ করিয়া থাকিয়া কহিল, আপিসে সব একসা করে দেয় মশাই, কথায় কথায় ড্যাম সোয়াইন, একেবারে হুবহু আসল সাহেবদের গলায়। ম্যাজিস্ট্রেট সাহেব পর্যন্ত ভয় করে ওকে। জবাব না দিয়া চুপ করিয়া রহিলাম। এসডিও সাহেব কহিলেন, আপনারা 4টের সময় আমার অফিসে আসবেন, কাগজপত্র যা যা দরকার তখনই পাবেন, বলিয়া সমস্ত বিষয়টা জলের মতো সহজ করিয়া দিয়া কটকট করিয়া বাহির হইয়া গেলেন। উঠিয়া দাঁড়াইতেই আমার পাশের লোকটা আমার কাঁধটা খামচাইয়া ধরিয়া এক পাশে টানিয়া লইয়া গিয়া কহিল, এই কবে যাচ্ছেন বলুন দেখি, খালি তো নাকি? সোজা রাস্তা শহর থেকে একটা কুলির মাথায় জিনিসপত্র চাপিয়ে চলে যাবেন গটগট। আমি বরং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টকে খবর দিয়ে দেব, আমার তো বাড়ির কাছেই। তারপর বাম চোখ বুঝিয়া একটু হাসিয়া কণ্ঠস্বর মৃদু ও ঘন করিয়া কহিল, সব শুনলেন তো, আমাদের খাওয়া দাওয়া থাকার সব খরচই আপনার। ভ্রু দুইটি তুলিয়া চোখ দুইটি বড় করিয়া মাথায় একটা বাঁকা টান দিয়া টানিয়া টানিয়া কহিল, সব খরচ। কহিলাম, মানে? লোকটা মুচকি হাসিয়া কহিল, আরে মানে শুধু ভাত ডাল খাওয়া তো নয়, আরো যা যা খাবো তারও খরচ দিতে হবে। বিস্ময়েশ্বরে কহিলাম, হ্যাঁ, আবার কি খাবেন? লোকটা হাস্যবিকশিত মুখে কহিল, কেন, নেশা? বলিয়া ট্যাব ট্যাবে চোখ দুইটা তির্যক ভঙ্গিতে আমার মুখের দিকে স্থির করিয়া দিল। লোকটার মুখের দিকে চাহিয়া দেখিলাম ভ্রু দুইটা নাই বলিলেই হয়, কিন্তু লম্বা গোঁফ ঠোঁটের দুই পাশে ঝুলিয়া পড়িয়াছে, মাথার সামনে বাম দিকে ঘেঁষিয়া একটা ঘূর্ণি, চুলগুলা এমনই বাঁকা হইয়া গিয়াছে যে তিরি কাটিবার প্রয়োজন হয় না। চোখ দুইটা লাল, নেশাখোর বলিয়া পরিচয় দিলে সন্দেহ করবার কিছু নাই। কহিলাম, তা কি নেশা করেন আপনি? লোকটি মাথা নাড়িয়া বলিল, আরে অতি সস্তা মশাই, গাঁজা গাঁজা, বেশি নয়, ওই বড়িখানেক নিয়ে যাবেন, তাতেই কুলিয়ে নেব কোন আমি। কহিলাম, এ খরচও আমাকে দিতে হবে? লোকটি ভুরু নাচাইয়া চোখ ঘুরাইয়া বলিল, বাহ, তা হবে না, আপনি হচ্ছেন দলের অধিকারী, আসামিদের সব খরচ তো আপনাকেই দিতে হবে। গম্ভীর হইয়া কহিল, তাছাড়া কাজ তো শুনলেন, সারাদিন মাঠঘাট ভেঙে গাঁয়ে গাঁয়ে ঘোরা, এক আধটা না দিলে ও তখন কি কাটানো সোজা নাকি? সবাইকেই ওই পথেরই প্রতীক হতে হবে মশাই, আপনি দেখবেন, আপনিও বাদ যাবেন না। মুখের ও স্বরের ভঙ্গি বদলাইয়া কহিল, ও জিজ্ঞেস করতে ভুলে গেছি, কি করেন আপনি? কহিলাম, আমি হেডমাস্টার। মাথা ওপরে ও নিচে নাড়িয়া কহিল, ও তাই? না, এসব কিনাটে না তাহলে আপনার দ্বারা হবে না মশাই, আমাকে পয়সা দিয়ে দিন, বরং কিনে নিয়ে আমি যাব। বলিয়া ডান হাতটি মেলিয়া ধরিল। আমি যথাসম্ভব গাম্ভীর্য অবলম্বন করিয়া ভারী গলায় কহিলাম, ও সব আমার কাছে হবে না মশাই, আমি চললাম। বলিয়া চট করিয়া পিছন ফিরে চলিতে শুরু করিলাম। লোকটা হাঁকিল, ও মশাই, চলে যাচ্ছেন যে, শুনে যান। আমি কর্ণপাত না করিয়া পদচালনার বেগ দ্রুততর করিয়া দিলাম। বাড়িতে ফিরিয়া আসিয়া দেখিলাম নকুর আসিয়াছে। আমাকে দেখিয়া কহিল, কি দাদা, হয়ে গেল? হাসিবার চেষ্টা করিয়া কহিলাম, হ্যাঁ, হয়ে গেল এখনকার মতো, আবার যেতে হবে বিকেলবেলায় এই কাগজপত্র আনতে। নকুর কহিল, তা কি মনে হলো, পেরে উঠবেন? মলিন মুখে কহিলাম, কাজ না হয় একরকম করে করা যাবে, থাকা খাওয়ার ব্যবস্থা শুনেই তো ঘাবড়ে যেতে হচ্ছে।
নকুর বিস্ময় প্রকাশ করিয়া কহিল, কেন, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের ওখানে গিয়ে উঠবেন, কিছু ভাবতে হবে না তো, তারপর জামাইয়ের আদরে থাকবেন। চিন্তিত মুখে কহিলাম, আরে শুধু নিজে তো নয়, আরো 8 মূর্তি আছেন। নকুর সাহস দিয়া কহিল, আরে কোনো ভাবনা নেই, সবাই নিজের নিজের ব্যবস্থা ঠিক করে নেবেন, আপনি দেখবেন না। কহিলাম, তুমি তো বেশ বললে হে, কিন্তু আইনে বাঁধেছে, সকলের থাকা খাওয়ার ব্যবস্থা আমাকে করতে হবে, এই হলো নাকি আইনের নির্দেশ। নকুর আগ্রহের সুরে কহিল, নির্দেশ? আপনাদের মতো 2-4 জন ছাড়া কেউ ওটা কানেও নেয়নি। আমাদের অফিস থেকেই তো যারা যাচ্ছে তারা তো বগল বাজাচ্ছে। জিজ্ঞেস করলাম ফুর্তির হেতু, বলল দিন কয়েক বাইরে ঘুরে আসবে, রাহা ও খাই খরচ যা পাবে পকেটে পুরে ফরেস্কন্দে ভোগ করে আসবে। কাজ এখানেও যা সেখানেও তাই, সেই কলম পেশা। কহিলাম, কি বলছো, শুধু কলম পেশা নয় হে, গায়ে গায়ে ঘুরতে হবে যে। নকুর বিজ্ঞতার ভঙ্গিতে কহিল, সেসব আনারি স্কুল মাস্টাররা করবে, এরা সব গুগুলো। আরও 2-4 বার ও ধরনের সরকারি কর্ম করা হয়ে গেছে সবারই। ওরা প্রত্যেকেই গায়ে গিয়ে 2-10 ঘর নিজেরা ঘুরবে, তারপর চাপিয়ে দেবে গায়ের লোকেরই ঘাড়ের ওপর। রিপোর্ট যদি লেফাপা দুরস্ত হয় তো কেউ কিছু উল্টেও দেখবে না। চুপ করিয়া রহিলাম। নকুর বলিতে লাগিল, আর আপনাদের তো রাজার হাল, খাবেন দাবেন, গ্রামের 2-4 জনের সঙ্গে আলাপ জমাতে পারেন তো তাস পাশা খেলবেন, আর অন্যদের দিয়ে কাজ করিয়ে নেবেন। তবে লেখাপড়ার কাজটা একটু দেখে শুনে নিতে হবে। কোনো কষ্ট হবে না দাদা, চলে যান আপনি। কিঞ্চিত আশ্বস্ত হইয়া কহিলাম, কিন্তু টাকা? নকুর বিস্ময়েশ্বরে কহিল, কিসের টাকা? রাহা আর খাই খরচ? সে তো সরকার যা দেবে পরে দেবে, এখন তো আর দেবে না। আমি বাধা দিয়া কহিলাম, নিজের পয়সা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তা তো আগে জানতাম না ভায়া, তাই বিশেষ কিছু সঙ্গে আনিনি, কাজেই। নকুর কহিল, দেখুন, এখন 10-20 টাকা যদি দরকার হয় তো আপিস থেকে আগাম নিতে পারেন, কিন্তু আমি তো আপনাকে বলছি কিচ্ছু দরকার হবে না, আপনি চলে যান না সেখানে, গিয়ে দেখবেন সব ব্যবস্থা আপনি হয়ে যাবে। খুঁতখুঁত করিয়া কহিলাম, মাস্টার মানুষ, পরের ঘাড় ভেঙে খাওয়া কি উচিত? নকুর হাসিয়া কহিল, এই তো আপনাদের দোষ, এই জন্যই যুদ্ধের বাজারে কত লোক কত কিছু করে নিল, আর আপনারা জেকে সেই রয়ে গেলেন। নকুরের পরিধানে লং ক্লথের ঢিলা পায়জামা, গায়ে খেলোয়াড়ি গেঞ্জি। এই যুদ্ধের বাজারে নকুরের ঘরেও অনেক কিছু ঢুকিয়াছে, ফলে মেদ ও মেধা তুয়েরই বৃদ্ধি ঘটিয়াছে। প্লাবনের পলিমাটিতে বিলাতি বেগুন কুমড়া বনিয়াছে, কথায় বার্তায় পাটোয়ারি বুদ্ধি ঝকমক করিতেছে। বিকালবেলায় কাছারিতে গেলাম, অত্যন্ত ভিড়। সকলে এখানে ওখানে দল বাঁধিয়া, কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আলাপ আলোচনা করিতেছে। একজন পুরাতন ছাত্রের সঙ্গে দেখা হইল, এখন মাস্টারি করে, মুখ চুন করিয়া একপাশে দাঁড়াইয়া আছে। আমাকে দেখিয়া নমস্কার করিয়া কহিল, আপনাকেও টেনেছে নাকি স্যার? কহিলাম, হ্যাঁ হে, যা বেড়া জাল ফেলেছে, চুনোপুটি কেউ কি বাকি আছে ভাবছ? তারপর কি খবর বলো? ছাত্র ম্লান কণ্ঠে কহিল, কি যে করব স্যার বুঝতে পারছি না। একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল যেখানে আমাকে দিয়েছে সেখানে নাকি শুধু উকিল আর বামুনের বাস, অত্যন্ত কৃপণ সব, তাছাড়া অত্যন্ত গোঁড়া, খাবার থাকবার ব্যবস্থা করাই মুশকিল। তার উপর যারা আমার সহকর্মী হয়ে যাবেন তাঁদের চেহারা দেখে আমার গায়ের রক্ত জল হয়ে আসছে, বলিয়া মুখের ইঙ্গিতে সহকর্মীদের নির্দেশ করিল। দেখিলাম কিছু দূরে একটা গাছের নিচে 20-30 জন বিদেশি লোক, পরিধানে কোট পাতলুন, মাথায় হ্যাট, মুখে সিগারেট, ঝটলা করিতেছে। ছাত্র কহিল, ওদেরই 2 জন আমার সঙ্গে যাবে শুনেছি। কহিলাম, কে ওরা? বলিল, কলকাতা থেকে এসেছে সব, সরকারি চাকুরে, আমার থেকে 10 গুণ বেশি মাইনে পায়, আর পোশাক পরিচ্ছদের পার্থক্যটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সাহস দিয়া কহিলাম, আরে ওতে আর ভয় কি, মিলেমিশে কাজ করবে। ছাত্র করুণ কণ্ঠে কহিল, তা না হয় করবো স্যার, কিন্তু খাওয়া থাকা, ওর মধ্যে 2 জনই নাকি আবার মুসলিম, উৎকল মামুনের গায়ে কে ওদের ঠাঁই দেবে? তাছাড়া খাবার ব্যবস্থা ওরা নিজে করবে কিনা তো জানি না, না করলে তো আইন মতো আমাকেই করতে হবে। মোটা মাইনের লোক সব, রোজ পোলাও মাংস খাওয়া অভ্যেস।
আর কিছু না হোক, ছাঁক তুই মুরগি আর মুরগির ডিম তো সঙ্গে নিয়ে যেতেই হবে। মনে মনে হাসিয়া কহিলাম, ইহার সে আমার আবগারি সহকর্মীটি তো ঢের ভালো। হঠাৎ পিছন হইতে ডাক শুনিয়া তাকাইয়া দেখিলাম আমার বন্ধু সত্যেন কিছু দূরে একটা দলের মধ্যে দাঁড়াইয়া আছে। আমাকে হাতছানি দিয়া ডাকিতেই কাছে গিয়া কহিলাম, আরে তুমি এখানে কখন থেকে? সত্যেন কহিল, তা হলো মাস 6-7। টাউন স্কুলের হেডমাস্টার অন্য সকলের সঙ্গে পরিচয় করাইয়া দিল। দেখিলাম সবগুলি স্কুলের শিক্ষক। কইলাম, আপনারা সবাই যাচ্ছেন নাকি? জনা 3-4 জেলা স্কুলের শিক্ষক ছিলেন। তাঁরা কহিলেন, আমাদের তো উপায় নেই, জমের বাড়ি যেতে বললেও যেতে হবে। সত্যেনকে কহিলাম, তা তুমি যাচ্ছ নাকি? সত্যেন সোৎসাহে কহিল, নিশ্চয়ই যাচ্ছি। ও ভাগ্যে হাকিমি জুটেছে ভায়া, এই সুযোগ কি হেলায় হারাতে দেয় কেউ? কহিলাম, কিন্তু দায়িত্বের বহরটা তো শুনলে সকালে। সত্যেন নাক কুচকাইয়া অগ্রাহ্যের সুরে কহিল, তা হোক, কাজে নামলে কিছুতেই আর আটকাবে না। পরিচিত সকলকেই এখানে ওখানে দেখিতে পাইলাম, কিন্তু বিশালডাঙ্গার হেমন্তবাবুকে দেখিলাম না। এদিক ওদিক তাকাইতেই সত্যেন কহিল, কাউকে খুঁজছ নাকি? কহিলাম, হ্যাঁ হ্যাঁ, আমার এক পরিচিত লোক আমাদের ওদিক থেকেই আসছেন, হেডমাস্টার, এই কাজেই এসছেন। কই, তাকে দেখতে পাচ্ছি না তো। একজন কহিল, কেটে পড়েছেন হয়তো। খান্নারিয়া কহিলাম, না, তা সম্ভব নয়। আরে, প্রচণ্ড উৎসাহ নিয়ে সস্ত্রীক এসেছেন ভদ্রলোক। সকলে মুচকি হাসিয়া কহিল, তাই নাকি? একজন কহিল, কেটে পড়াও এত সোজা নয় মশাই, মেজাজ তো দেখলেন ও বেলা, ওর সামনে হাজির হওয়ার চেয়ে বাঘের সামনে যাওয়া সহজ। একজন লোক আসিয়া ভক্তি ভরে সকলকে নমস্কার করিল। লোকটা বেঁটে ও মোটা, বাতাবির মতো গোল, মাখুন্দে মুখ, মাথার চুল ছোট করিয়া ছাঁটা, মাঝখানে এক গোছা টিকি, চোখে নিকেলের চশমা, পরিধানে সাদা থান, পায়ে ক্যাম্বিসের জুতা, গায়ে গলাবদ্ধ কেটের কোট, নিচের বোতাম 2টি নাই, জামার ফাঁক দিয়া রোমশ মুড়িটি দৃশ্যমান। সমস্বরে প্রশ্ন হইল, কাকে চান? লোকটা আমার নাম করিতেই সত্যেন আমাকে দেখাইয়া কহিল, এই যে, ইনি আপনার হাকিম। লোকটা মোলায়েম হাসি হাসিয়া কহিল, আগে হ্যাঁ, হাকিম বই কি, আপনারা সব হাকিম তুল্যই ব্যক্তি। কহিলাম, কি চান আপনি? লোকটি হাতজোড় করিয়া কহিল, ওদিকে একবারটি যেতে হবে মশাই, দুটো কথা আছে আমার। সকলের মুচকি হাসির ফাঁস কাটাইয়া লোকটার সাথে যাইতেই হইল। অনেকটা দূরে একটা গাছের নিচে লইয়া গিয়া লোকটি কহিল, কবে যাচ্ছেন মশাই? কহিলাম, কাল বিকেলে বোধ হয়। লোকটা করজোরে সবিনয়ে কহিল, আমার ওখানে পায়ের ধুলো দিতে হবে, আমরা গোসাই মানুষ, বাড়িতে রাধা মাধবের নেত্য সেবা, প্রসাদ পেয়ে আসবেন দিন কয়েক, কোনো কষ্ট হবে না আপনার। বৈঠকখানা বাড়ি একেবারে আলাদা, কুয়ো পায়খানা সব ব্যবস্থা আছে। কহিলাম, আমি তো একা নই, আরো 8 জন আছেন। লোকটা হাত নাড়িয়া কহিল, আরে কোনো চিন্তা নেই, 8 জন কেন, 18 জন হলেও কোনো অসুবিধে হবে না। রাধা মাধবের ততটুকু কৃপা আমার উপর আছে, এলেই বুঝতে পারবে। কহিলাম, আচ্ছা, সুবিধে হলে তাই করব, নমস্কার। বলিয়া চলিয়া আসিবার উপক্রম করিতেই লোকটি কহিল, না 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 না, সুবিধে হলে নয়, হতেই হবে, না হলে বড় কষ্ট পাবো যে। বলিয়া ডান হাতটা বুকে চাপাইয়া খাড়কাত করিয়া মিনতি ভরা চোখে চাহিয়া রহিল। আর কিছু না বলিয়া চলিয়া আসিলাম। কতকটা আসিয়াছি, এমন সময় পিছন হইতেই বাঁচখাই গলায় কে ডাক দিল, শুনছেন ও মশাই? থমকিয়া দাঁড়াইতেই একটা লোক লম্বা লম্বা পা ফেলিয়া আমার কাছে আসছিল। খাড়া 7 ফুট লম্বা, তদনুপাতে চওড়া, মিটে রং, চ্যাপ্টা ধরনের মুখ, মোটা ভুরু, কড়া গোঁপ, দাড়ি কামাইয়া আসিয়াছে। তবু নাক, কান ও কপাল বাদ দিয়া সমস্ত মুখটাই যেন কালো হইয়া আছে। পরিধানে নরুন পার মিলের মিহি ধুতি, গোঁচাটা দোপাটা করে পেটের নিচে গোঁচা,
গায়ে লং ক্লথের পাঞ্জাবির ওপর কলা খোলা কোট, পাঞ্জাবির নিচের দিকটা কোট ছাড়াইয়া হাঁটু পর্যন্ত ঝুলিতেছে। মাথায় তেল চপচপে চুলে তেরি, চোখে সেলুলয়েডের মজবুত ফ্রেমওয়ালা চশমা, নাক ও কানের ভিতর হইতে লম্বা লম্বা চুল উকি মারিতেছে। পায়ে মোজা ও চকচকে বুট জুতা, হাতে আনকোড়া নূতন ছাতা। লোকটা কহিল, কি বলছিল? কহিলাম, কে? লোকটা ছাতাটা বাড়াইয়া দেখাইয়া কহিল, ওই যে গোলু গোসাই। না বুঝিবার ভান করিয়া কহিলাম, সে আবার কে? লোকটা ভরু নাচাইয়া কহিল, আরে ওই যে মশাই, এতক্ষণ আপনার সঙ্গে আলাপ করছিল, নাম ওর গোলক গোসাই, আমরা ডাকি গোলু গোসাই, ফুটবলের মতো গোল চেহারা কি না, বলিয়া নিজের রসিকতায় হাসিতে লাগিল। পকেট হইতে একতারা বিড়ি বাহির করিয়া নিজে একটা লইয়া আমার দিকে তারাটা বাড়াইয়া দিয়া কহিল, খাবেন নাকি একটা? ঘাড় নাড়িয়া কহিলাম, না। লোকটা বিড়ি ধরাইয়া ধোঁয়া ছাড়িয়া কহিল, আপনারা হাকিম হাকিম লোক, বিড়ি কি আপনাদের চলে নাকি? ও হচ্ছে আমাদের মতো চাষা উষো লোকের নেশা। হঠাৎ গম্ভীর হইয়া দুই ভুরু যুক্ত করিয়া মাথাটা কাত করিয়া কহিল, কি বলছিল আপনাকে গোসাইজি? কহিলাম, আমাকে ওর ওখানে থাকতে নিমন্ত্রণ করলেন। লোকটা হা হা করিয়া হাসিয়া উঠিল। তারপর কিছুক্ষণ ধরিয়া টানিয়া টানিয়া হাসিয়া কহিল, দেখেই বুঝেছিলাম। হঠাৎ গম্ভীর হইয়া চোখ পাকাইয়া বলিল, কিন্তু সাবধান, কিছুতেই যেন রাজি হবেন না, তাহলে মারা পড়বেন। সভয়ে কহিলাম, সে কি, কেন? লোকটা কহিল, কেন বলছি বলছি, ওই যে চাক মাদুলে লোকটি, দেখতেই ভালো মানুষ আর বদমাইশও। দিনের বেলায় ও রাতে হরিনামের ঝুলি, আর রাতের বেলায় টাকা তোলে। পিল্লাই সুদি কারবার ওর, কসাইদের পর্যন্ত টাকা ধার দেয়। নিজেও কসাইয়ের অধম মশাই, টাকায় 4 আনা সুদ, টাকা দিতে না পারলে ভিটে মাটি গ্রাস, বিকিরিকে পর্যন্ত ভিক্ষে দেয় না। ও আপনাদের খেতে থাকতে দেবে বিনা স্বার্থে ভেবেছেন? বাড়িতে মস্ত মস্ত ধানের গোলা ওর, কত লোককে পথে বসিয়ে আজ 20 বছর ধরে জমিয়েছে, 1 ছটাকও বিক্রি করেনি। ভবিষ্যতে 50 টাকা মন দরের জন্য বসে আছে। আরে সেই ধানটাই তো আপনাদের দিয়ে বাঁচাতে চায়। কহিলাম, তাই নাকি? লোকটি ঘান্নারিয়া কহিল, আগে হ্যাঁ, না হলে যে নিজের মাকে খেতে দেয় না, সে খাওয়াবে পরকে। তাছাড়া খাওয়াবে কি জানেন? রাধা মাধবের পেশা, স্রেফ খুদ খাটা, জেলের লাভ সীতার চেয়ে অনেক ভালো, আমিষের গন্ধ পর্যন্ত নেই। ও 2 দিন খেয়েই জিভে ঘাস গজিয়ে যাবে মশাই আপনাদের, আর 3 দিন থাকলে তো কলেরা। চুপ করিয়া রহিলাম। লোকটি বলিতে লাগিল, তাছে আমার বাড়িতে চলুন, বুঝলেন? দিল খোলা শৌখিন মানুষ আমি, চেহারা দেখেই তো বুঝতে পারছেন। দেখুন না, তাছাড়া ও তল্লাটে যাকে ইচ্ছে জিজ্ঞেস করবেন সেই বলবে। বাড়িতে 1 ছটাক বাতি ধান চাল নেই মশাই। লোকে বলবে অবশ্য অনেক আছে, বনেদি ঘর কিনা, তালপুকুর নামটাই আছে, তাল গাছের চারা পর্যন্ত নেই। গিয়ে সচক্ষে দেখলেই সব বুঝতে পারবেন। তাছাড়া আমরা শাক্ত, বাড়িতে 12 মেশে কালী, প্রতি অমাবস্যায় পুজো, পাঁঠা বলি তো রোজ দিন লেগেই আছে। মুখের কাছে মুকানিয়া কহিল, শুধু পাঁঠা নয়, মাছও খাওয়াবো আপনাকে, মস্ত বড় বাঁধ আছে আমার। হাতিয়া দেখাইয়া কহিল, এই ইয়া ইয়া বড় বড় মাছ, 20 30 রুই, কাতলা, মৃগেল, অনেক রকমের মাছ মশাই, কত খেতে পারেন দেখে নেব। চোখ ঠারিয়া কহিল, দিনের বেলায় রামশাল চালের ভাত আর রুই মাছের ঝোল, রাত্রে পাঁঠার কালিয়া আর লুচি, আহা, খাওয়া গিরিয়ে ভাজা লুচি মশাই, এই হলো ডালাও ব্যবস্থা। তবে চিন্তা করবেন না, মাঝে মাঝে ওই পোলাও টোলাওয়ের ব্যবস্থাও হবে, কেমন? চলুন আমার ওখানে, তোফা থাকবেন, কোনো কষ্ট হবে না। কহিলাম, আচ্ছা দেখি ভেবে। লোকটা কহিল, ভাববার আবার কি আছে এতে, কবে যাবেন বলুন দেখি। কহিলাম, কাল বিকেলে বোধ হয়। লোকটি ঘান্নারিয়া কহিল, বেশ বেশ বেশ, কোনো চিন্তা নেই আপনার,
গরুর গাড়ি থাকবে নদীর ধারে, নদীর ধার পর্যন্ত একটা রিকশায় যাবেন, যে হাঁক দেবেন, লোক মোতায়েন থাকবে। আপনার গাঁট গাঁটরি বলেন তো, আপনাকে পর্যন্ত কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলবে। আর দেখুন, একটা কথা বলতে ভুলে গেছি, আমার নাম তারাদাস চক্রবর্তী। এখানে 2-4 জন আসতে পারে আমাদের গাঁ থেকে, ভাঙচি দেবে হয়তো, কিন্তু কারোর কথা শুনবেন না। সোজা চলে গিয়ে চড়বেন আমাদের গাড়িতে, আর উঠবেন গিয়ে সরাসরি আমার বাড়িতে। তারপর হে হে করিয়া খানিক হাসিয়া কহিল, দেখুন পদ্য করে দিলাম একটা, চলুন আমার ওখানে, আরও শোনাবো। আচ্ছা চলি এখন, নমস্কার। বলিয়া আর একটা বিড়ি ধরাইয়া ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়িতে ছাড়িতে চলিয়া গেল। আপিসের সামনে অত্যন্ত ভিড় জমিয়া উঠিয়াছে দেখিলাম। কাছে গিয়া শুনিলাম কাগজপত্র দেওয়া হইতেছে। অতি কষ্টে ভিড় ঠেলিয়া ভিতরে গিয়া নাম সহি করিয়া মস্ত একতারা কাগজ পাইলাম, এবং সেটাকে বগল দাবা করিয়া কোনো মতে ভিড় ঠেলিয়া বাহির হইয়াছি। এমন সময় একজন লোক আসিয়া নমস্কার করিয়া কহিল, আগে আপনার নাম কি? হ্যাঁ জানাইয়া প্রশ্ন করিলাম, আপনার নাম কি? লোকটি নিজের নাম ধাম বলিয়া বিনীতভাবে কহিল, আপনি কি ওখানে যাচ্ছেন? কহিলাম, হ্যাঁ তাই তো ঠিক হয়েছে। সে কহিল, আমি আপনার অধীনস্থ একজন কর্মচারী, ওখানে পাঠশালার পণ্ডিত। লোকটি বেঁটে, কালো এবং কাহিল, পরিধানে ঘরে কাচা কাপড় ও কামিজ, পায়ে জীর্ণপ্রায় জুতো, মাথায় ঠেউ খেলানো তেরি। কহিল, কবে যাচ্ছেন? জবাব দিলাম, কাল বিকেলে। কোথায় উঠবেন? কহিলাম, কোথায় ওঠা যায় বলুন দেখি। লোকটা ভুরু কুঁচকাইয়া কিছুক্ষণ ভাবিয়া বলিল, গাঁয়ে 3 জন বড় লোক, গোলক গোসাই, দিগম্বর মুখুজ্জে আর তারাদাস চক্রবর্তী। এর মধ্যে দিগম্বরই সবচেয়ে বড় লোক। ধানের কল আছে, বাড়িতে অনেক ধান মজুদ, ভারী দুর্দান্ত লোক। তাছাড়া ইউনিয়ন বোর্ডেরও প্রেসিডেন্ট। অনেক লোক তাঁবেদার, হাকিমদের সঙ্গেও খুব দরম মরম। তারাদাসেরও অনেক ধান ছিল, অধিকাংশই বিক্রি করে দিয়েছে। বাকি যা আছে এখানে সেখানে লুকিয়ে রেখেছে। তাপে তাপে এও কম নয়, হাতে লেটেলের দল আছে। আর গোলক গোসাই, ওর টাকাই বেশি, ধান ওদের মতো অত নেই। তবে যা আছে বিক্রি করেনি 1 চটাকো। খবর পেতে না পেতেই সব রাধা মাধবের বেড়ের মধ্যে গর্ত খুঁড়ে লুকিয়ে রেখেছে। খানিক দম লইয়া কহিল, এদের কারোর কাছে আপনার ওটা উচিত হবে না মশাই। কহিলাম, তবে কোথায় থাকবো বলুন দেখি। পণ্ডিত কহিল, কোথায় আবার, আমার পাঠশালায় থাকতে পারেন, গাঁয়ের অল্প বাইরে। তবে আমরাও তো থাকবো আপনার সঙ্গে, ভয় কি? ঢোকিলিয়া কহিল, আমাদের খাবার খরচটা আপনি দেবেন। কহিলাম, তাই আইন বটে, তবে নিজের খরচ নিজে করে নিতে পারলেই তো ভালো, সরকার তো দেবেন সব পরে। পণ্ডিত ক্ষোভের হাসি হাসিয়া কহিল, কোথায় টাকা পাবো বলুন? পণ্ডিতি করি, মাসে 10-15 টাকা আয়, বাড়িতেই খরচ চলে না তাতে। আমি একজনের বাড়িতে তার ছেলে মেয়েকে সকাল সন্ধ্যা পড়িয়ে তবে খেতে পাই। তাহলে সেখানেই খাবেন আপনি? তাহা কি করে হবে? সারাদিন রাত সরকারের কাজ করব, তারা কেন খেতে দেবে আমাকে? কহিলাম, তা বটে, বেশ তাই হবে, আমি আর আপনি ওখানেই উঠব। আর আর যারা যাবে আপনি তাদের সঙ্গে দেখা করুন, পারেন তো আমার কাছেও পাঠিয়ে দিতে পারেন। বলিয়া নকুরের বাড়ির ঠিকানা দিলাম। রাত্রে কাগজের বান্ডিল খুলিয়া উপদেশাবলী পড়িতে লাগিলাম। আইন কানুন ও করণীয় কার্যের তালিকা দেখিয়া মাথা ঘুরিয়া গেল। তাছাড়া 10-12 রকমের প্রায় 100 খানা ফর্ম, সেগুলো পূরণ করিয়া সরকারের কাছে পাঠাইতে হইবে। জীবনে কখনো এ ধরনের কাজ করি নাই। উপদেশাবলীর বইখানা উপর্যুপুরি বার কয়েক পড়িলাম। নকুরও তাহার অভিজ্ঞতা মতো কতকটা সাহায্য করিল, কিন্তু তবুও সব জিনিস পরিষ্কার হইল না। পরদিন সকালবেলায় সত্যেন ও হেমন্তবাবুর সঙ্গে আলোচনা করিব স্থির করিয়া রাত্রি 1টার সময় শুইতে গেলাম। ঘুম আসিল না। একে নূতন জায়গা,
তাহার উপর কোন এক অপরিচিত স্থানে অপরিচিত লোকজনের সঙ্গে সম্পূর্ণ অজানা ধরনের কর্মকাণ্ডের চিন্তা। তাছাড়া বাড়ির চিন্তাও মাঝে মাঝে উঁকি মারিতে লাগিল। প্রায় ৩ সপ্তাহ বাড়ি ছাড়া থাকিতে হইবে। এই যুদ্ধের বাজারে পাড়াগাঁয়ে চুরি ডাকাতির হিড়িক পড়িয়া গিয়াছে। মারধর খুন জখম হামেশা হইতেছে। পুলিশ কোনো কিছুরই কিনারা করিতেছে না বা করিতে পারিতেছে না। বাড়িতে লোকের ব্যবস্থা করা গিয়াছে বটে, কিন্তু তাহারা তো পর। তাছাড়া সংসারের জিনিসপত্র কেনাকাটা, ব্যবসাদাররা তো আজকাল ডাকাতের ভাড়া। ৫ আনার জিনিসের জন্য চোখ বুজিয়া অবলীলাক্রমে ৫ শিকা হাঁকিয়া বসে। অনেক রাত্রে ঘুমাইয়া পড়িয়া স্বপ্ন দেখিলাম প্রায় ১০ হাত লম্বা ১০ হাত চওড়া একটা ফর্ম, তাতে অসংখ্য খড় কাটা। একটা মাটির দোয়াতে ভোতানিবোয়ালা কলম দিয়া ঘর পূরণ করিয়াই চলিয়াছি, কিন্তু কিছুতেই শেষ করিয়া উঠিতে পারিতেছি না। সকালবেলায় উঠিয়া বান্ডিল বগলে লইয়া হেমন্তবাবুর কাছে চলিলাম। গিয়া দেখিলাম হেমন্তবাবু শ্বশুরবাড়ির বারান্দায় ইজি চেয়ারে বসিয়া চা পান করিতেছেন। আমাকে দেখিয়া পায়ন সহকারে বসাইয়া কহিলেন, তা কখন যেতে হচ্ছে আপনাকে? পাশে একটা ছেলে দাঁড়াইয়াছিল, তাহাকে বলিলেন, খোকা, আর 1 কাপ চা আনো তো। খোকা চলিয়া গেল। আমি কহিলাম, কাল বিকেলে তো আপনাকে দেখলাম না। হেমন্তবাবু মৃদু হাসিয়া কহিলেন, আমি রেহাই পেয়ে গেছি মশাই। সবিস্ময়ে কহিলাম, সে কি? হেমন্তবাবু গম্ভীর হইয়া নাক মুখ কুঁচকাইয়া কহিলেন, ও কাজ আমার দ্বারা হবে না মশাই, ভারী শক্ত কাজ। তার তুলনায় সরকার যা দেবে শুনলাম, তা অতি সামান্য। কি দরকার বলুন তো ঘরের খেয়ে বোনের মোস্তা হারিয়ে? তাছাড়া শ্বশুর ও শ্বশুর কন্যা দুজনেরই অমত। যে জায়গাটা দিয়েছে সেখানে নাকি চোর ডাকাতের আড্ডা, দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। জিজ্ঞাসা করিলাম, কি করে রেহাই পেলেন? হেমন্তবাবু কহিলেন, কি করে আবার, ডাক্তারের সার্টিফিকেট দিয়ে টাকা খরচ করতে হয়েছে মশাই। কহিলাম, নিজের অসুখ বলে? হেমন্তবাবু খান্ডারিয়া না জানাইলেন। জিজ্ঞাসা করিলাম, তবে? উত্তর করিলেন, স্ত্রীর। শোধ পেকে কহিলাম, সে কি হলো তার? হেমন্তবাবু হাসিয়া কহিলেন, আসন্ন প্রসবা, একেবারে আজকালে বাড়ি সারিয়া 1 পাও যাওয়া চলবে না। কহিলাম, ডাক্তার ওই সার্টিফিকেট দিলেন? দেবে না। বামচোখ বুঝিয়া তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠ সহযোগে টাকা বাজাইবার ভঙ্গি করিয়া কহিলেন, এর বদলে মশাই এমনি এমনি না। চা খাইয়া চলিয়া আসিলাম। মনটা দমিয়া গেল। কিছু টাকা খরচ করিয়া সার্টিফিকেট একটা জোগাড় করিব, কিন্তু এতগুলো টাকা শেষ পর্যন্ত লাভ করিতে আসিয়া লোকসান দিয়া বাড়ি ফিরিব। সত্যেনের বাড়ি চলিলাম। ছোট্ট একতলা বাড়ি, খান্তিনের ঘর বাহির হইতেই দেখা যায়। ভিতরে রান্নাঘর ভাড়ার ঘর বোধহয় আছে। বৈঠকখানাটি নেহাত ছোট, আসবাবপত্রও বিশেষ কিছু নাই। মাত্র একটা ছোট্ট টেবিল, গোটা 2 কাঠের হাতলহীন চেয়ার, একপাশে একটা ডেক চেয়ার। সত্যেন বাড়ির মধ্যেই ছিল। ডাক দিলাম। একটা ছেলে মানুষ চাকর আসিয়া কহিল, বসুন, বাবু আসছেন। বসিলাম। কিছুক্ষণ পর সত্যেন আসিল। কিন্তু এ কি চেহারা সত্যেনের? অবশ্য উহার চেহারা সাধারণতই কাহিল, কিন্তু আজ যেন আরো কাহিল দেখাইতেছে। সাধারণত কোটরে ঢোকা চোখ 2টা যেন আরো কোটরে ঢুকিয়াছে। মাথার চুল উস্কো খুস্কো, যন্ত্রণায় সারা মুখ কুঁচকাইয়া গিয়াছে। দেহটা ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। অতি ধীরে ধুঁকিতে ধুঁকিতে আসিয়া সত্যেন ডেক চেয়ারে বসিয়া পড়িয়া চিত হইয়া গভীর ক্লান্তিতে চোখ বুঝিয়া হাঁপাইতে লাগিল। প্রবল উৎকণ্ঠার সহিত কহিলাম, কি হয়েছে হে? সত্যেন চোখ 2টা কোনো মতে একবার খুলিয়া আবার বুঝিল। পেটে হাতিয়া ক্ষীণকণ্ঠে কহিল, কলিক পেন, রাত 3টে থেকে হয়েছে। প্রশ্ন করিলাম, কলিক তোমার ছিল নাকি? সত্যেন মাথা নাড়িয়া জানাইল, হ্যাঁ ছিল তো। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া টানিয়া টানিয়া কহিতে লাগিল,
ছিল, মাঝে মাঝে হয়, এবার যেন একটু বেশি। সে কি, কাল তো ভালোই ছিলে, হঠাৎ হলো কি করে? চোখ দুইটা জোর করিয়া খুলিয়া কপালে কয়েকটা ভাঁজ তুলিয়া সত্যেন কহিল, দুশ্চিন্তা দুশ্চিন্তা, কাল রাত 2টো পর্যন্ত ঘুমুতে পারিনি। বলিয়া একবার খাড়া হইয়া বসিবার চেষ্টা করিল, কিন্তু সঙ্গে সঙ্গে পেটে হাত দিয়া বমি করিবার ভঙ্গি করিয়া শুইয়া পড়িল। কহিলাম, এ বাবা, বমি হচ্ছে নাকি? বমির ভাবটা সামলাইতে সামলাইতে সত্যেন জানাইল, হ্যাঁ। চুপ করিয়া তাহার দিকে চাহিয়া বসিয়া রহিলাম। সামলাইয়া সত্যেন কহিল, একটাই সিমটম, বসলেই বমি, শুলেই অনেকটা আরাম। কহিলাম, ডাক্তারকে খবর দিয়েছ? সত্যেন ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, এখনই আসবে বলেছে। কিছুক্ষণ চোখ বুজিয়া পড়িয়া থাকিয়া সত্যেন কহিল, একটু চা খাও। কহিলাম, না না, থাক ভাই, এখন এই অবস্থায়। তোমার সঙ্গে দেখা করব বলেই এসেছিলাম, তাছাড়া ভেবেছিলাম কাজটা সম্বন্ধে দুজনে একটু আলোচনা করব। সব জিনিস বুঝতে পারিনি এখনো। কেতাবটাতে অবশ্য দেখলাম সব জিনিসই এসডিও সাহেবেরই বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু কাল তো লোকটার হাবভাব দেখলে কিচ্ছু করবে নাও, উল্টে হয়তো অপমান করে দেবে। তা তোমার যে অবস্থা দেখছি, তোমার তো যাওয়াই চলে না। সত্যেন এতক্ষণ মিটমিট করিয়া তাকাইয়া আমার কথা শুনিতেছিল। ঘানারিয়া কহিল, পাগল নাকি, এই শরীরে যাওয়া যায়? কহিলাম, তাহলে আর কি, আসি ভাই, যা থাকে কপালে, এসডিওর কাছেই যাই, একবার জিজ্ঞাসাবাদ করেই দেখি, আজ বিকেলেই তো যাওয়া। সত্যেন কিছুক্ষণ নীরবে আমার দিকে চাহিয়া থাকিয়া কহিল, আমার একটা কথা শুনবে? তুমিও পারো তো কেটে পড়বার চেষ্টা করোকে, এইসব কাজ আমাদের দ্বারা হবে না। কহিলাম, অনেক দেরি হয়ে গেছে, আমার কি আর হবে, দেখি তাই চেষ্টা করে একবার। যাইতে যাইতে স্থির করিলাম, কাটিয়া পড়িবার জন্য একবার চেষ্টা করিয়া দেখিব। কিন্তু যাহার কাছে গিয়া চেষ্টা করিতে হইবে, তাহার রূপ স্মরণ হইতেই মন পিছাইতে শুরু করিল। এসডিওকে যতটা দেখিয়াছি ও তাহার কথা যতটা শুনিয়াছি, তাহাতে কোনো ভদ্রলোক আত্মসম্মান বজায় রাখিয়া ভালোয় ভালোয় কাজ উদ্ধার করিতে পারিবে বলে তো মনে হয় না। হয়তো ধমক দিবে, অপমান করিবে, গালাগালিও দেওয়া বিচিত্র নয়। উহার হাতে, বিশেষ করিয়া আজকালকার দিনে, এত রকম অস্ত্র আছে যে নীরবে সহ্য করা ছাড়া উপায় থাকিবে না। তাছাড়া আমার তো কোনো মুরব্বী নাই যে আমার হইয়া দুই কথা বলিয়া দিবে। কাজেই শেষ পর্যন্ত কার্যে যোগদান করা ছাড়া গত্যন্তর থাকিবে না। ধীরে ধীরে বান্ডিল বগলে করিয়া এসডিওর কাছারির সামনে আসিয়া হাজির হইলাম। ভিড়ের অন্ত নাই, কত রকমের লোক। সামনে একটা গাছের নিচে একটা গরুর গাড়ির ছইয়ের আড়ালে দুইজন মেয়ে মানুষও দেখিলাম। আদালতে কোনো কাজে আসিয়াছে বোধ হয়। এক চানাচুরওয়ালা চানাচুর বিক্রয় করিতেছে, এক পাশে একটা লোক আমের টুকরি লইয়া বসিয়াছে। তাহার সামনে পোশাক সমেত উবু হইয়া বসিয়া উকিল মুক্তার বাবুরা আমের দর করিতেছে। একটা লোক কিসের বিজ্ঞাপন বিলি করিতেছে। পেটের ওপর পোস্টকার্ডের সাইনবোর্ড বাঁধা, বড় বড় হরফে লেখা আছে, শার্দুল বটিকা। যদি শার্দুলের মতো শক্তিমান বীর্যবান হতে চান, এক বটিকা সেবন করুন। মনে হইল সম্প্রতি একটি বটিকা সেবন করিতে পারিলে মন্দ হইত না, স্ত্রীও লম্ফজম্পটা সামলাইয়া আসিতে পারিতাম। কাছারির বারান্দায় উঠিয়া দেখিলাম আমার ছাত্রটি দাঁড়াইয়া আছে, বগলে বান্ডিল, মুখ শুষ্ক ও বিষণ্ণ, যেন সত্য পিতৃবিয়োগ হইয়াছে। জিজ্ঞাসা করিলাম, কি খবর হে? ছাত্র কাঁদো কাঁদো সুরে বলিল, আমার দ্বারা হবে না স্যার, কাল রাত 2টো পর্যন্ত পড়েছি, কিছুই বুঝতে পারিনি। মুরব্বিয়ানা সুরে বলিলাম, এসডিওর কাছে যাও। ছাত্র করুণ স্বরে কহিল, গিয়েছিলাম তো, ছাড়তে চাচ্ছে না কিছুতেই। বললাম আমি পারবো না করতে, তা বললে বলুন গে সাহেবকে আমার দ্বারা কিছু হবে না, দেখুন তো কি বিপদে পড়লাম। শেষে অনুনয় বিনয় করাতে বোধহয় দয়া হলো, বললে নিচে গিয়ে অপেক্ষা করুন গে, যদি লোক জোটে তবেই রেহাই পাবেন। গভীর কৃষ্ণমেঘের এক প্রান্তে একটা ক্ষীণ আলোর রেখা দেখিতে পাইলাম। ভদ্রলোকের তাহলে দয়ার দুর্বলতাও আছে। কহিলাম,
ওই দেখো, আমারও তো যাওয়া চলবে না, বাড়িতে কেউ নেই, পাড়াগাঁয়ের খবর তো সব জানো। ছাত্র কহিল, চান বলে দেখুন একবার, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই সামনেই ওর খাস কামরা। বলিয়া পাশেই একটি সিঁড়ির দিকে চোখের ইঙ্গিত করিল। হঠাৎ দেখি সেই সিঁড়িটা দিয়া একটা লোক নামিয়া আসিতেছে। রোগাবটকা চেহারা, গায়ে শার্ট, পায়ে স্যান্ডেল, মুখ লাল, চোখ দুইটা হইতে যেন আগুন বাহির হইতেছে, ঠোঁট দুইটা কাঁপিতেছে। কাছে আসিতেই ছাত্র জিজ্ঞাসা করিল, কি হলো মশাই? লোকটা যেন বোমার মতো ফাটিয়া পড়িয়া ডান হাত দিয়া ছুঁড়িয়া ফেলিবার ভঙ্গি করিয়া কহিল, ফেলে দিয়ে এলাম ছুঁড়ে, বলে রিপোর্ট করব। বললাম করগে যা, অনেক হাকিম দেখা আছে আমার। আমি কহিলাম, কি ব্যাপার বলুন তো? লোকটা কিঞ্চিত শান্ত হইয়া বলিল, দেখুন দেখি মশাই, 20 টাকা হাগাম চাইতে গেলাম আপিসে, বলে 10 টাকা নিয়ে যান, যেন ভিক্ষে চাইতে এসেছি। দম লইয়া কহিল, তা গেলাম এসডিওর কাছে, বললাম 10 টাকায় আমার হবে না। তা বলে ওই নিয়েই যেতে হবে, না হলে রিপোর্ট করব। বললাম করুনকে, আমার বাড়িতে স্ত্রীর অসুখ, যেতে পারবো না আমি। তো বলে লিখে দিন। দিলাম চচ্চর করে লিখে। বলিয়া তর্জনী ও বৃদ্ধাঙ্কুষ্ট সহযোগে লিখিবার ভঙ্গি করিল। কহিলাম, আমি কি করব বলুন দেখি, আমার বাড়িতে ওই একই ব্যাপার, ঘরে কেউ নেই। সিঁড়িটার দিকে হাত বাড়াইয়া লোকটি কহিল, চলে যান গটগট করে ওপরে, কি করবে ও? জ্বলন্ত চোখ দুইটা আমার মুখের ওপর রাখিয়া কহিল, মাথাটা কেটে নেবে। বলিয়া ডান হাতটা নিজের কলার উপর বার কয়েক খসিয়া দিল। মনে মনে দুর্গা নাম জপ করিয়া উঠিবার উপক্রম করিতেছি, দেখি একজন বাঙালি সাহেব নামিতেছে। পরিধানে কোট প্যান্ট, হাতে হ্যাট, একটা রুমাল দিয়া ক্ষণ ক্ষণ মুখ মুছিতেছেন। কাছে আসিতেই শুনিতে পাইলাম বলিতেছেন, ট্রুট ইডিয়েট। সাহেবের সঙ্গে দৈরথ সমর শেষ করিয়া আসিলেন বোধ হয়, কিন্তু ইহাকে অন্তত এই পোশাক পরিচ্ছেদে হাকিমের সমগোত্রীয় বলিয়া মনে হইতেছে। কাজেই হানাহানিটা নেহাত একতরফা হয় নাই। সাহেবটির সহিত ছাত্রের আলাপ ছিল। জিজ্ঞাসা করিল, আপনাকেও দিয়েছে নাকি? সাহেবের রাগ তখনও নিবে নাই। উত্তেজিত কণ্ঠে কহিলেন, দেবে না? আমি তো আর হাকিম নয়। হাকিমরা নেহাত নিরীহ গোছের 2-4 জন ছাড়া কেউ পা বাড়ায়নি। তা দিয়েছে কোথায় জানেন? একেবারে জেলার সীমানায়, এখান থেকে 50 মাইল দূরে। তাই বলতে গিয়েছিলাম যে শহরে আমাকে দাও, বাড়ি থেকে কাজ করে দেবো। রাজি হলো না। বললাম, তাহলে কি করতে হবে বলো, ভালো করে বুঝিয়ে দাও। তো বললে কি জানেন, স্কুলে ইংরেজি পড়েননি নাকি? কি পড়েছি আর না পড়েছি ওর কাছে ফিরিস্তে দিতে হবে। পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ, কপাল ও ঘাড় ভালো করিয়া মুছিয়া দিয়া কতকটা উত্তপ্ত বাষ্প বাহির করিয়া দিয়া কহিলেন, অভদ্র কোথাকার। তারপর হ্যাট মাথায় দিয়া কটকট করিয়া চলিয়া গেলেন। জিজ্ঞাসা করিলাম, কে ইনি? ছাত্র কহিল, ব্যাংকের ম্যানেজার স্যার, শহরের গণ্যমান্য লোক। ছাত্রকে জিজ্ঞাসা করিলাম, এরপর আজ যাওয়া কি উচিত হবে? দেখছো তো সব দুর্দশা। ছাত্রটি সাহস দিয়া কহিল, তাহলেও একবার দেখুন না চেষ্টা করে, না হয়তো আর কি করবেন। মা দুর্গার নাম করিয়া যাত্রা করিলাম। দরজার কাছে আসিয়া ফাঁক দিয়া দেখিলাম একজন প্রৌঢ় ভদ্রলোক সাহেবের সহিত কথা কহিতেছেন। পরিধানে মুসলমানি পোশাক, কোনো উঁচু দরের কেরানি বোধ হয়। ভয় ভয়ে কহিলাম, ভেতরে আসতে পারে কি? সাহেব আদেশ দিলেন, আসুন। ভেতরে যাইতেই প্রৌঢ় লোকটি উঠিয়া গেলেন। সাহেব স্বাভাবিক কণ্ঠে কহিলেন, বসুন। ঠোঁট দুইটি চাপিয়া ভ্রুকঞ্চনের সহিত কহিলেন, কি চাই আপনার? জবাব দিতে না দিতেই মাথাটা ওপরে নিচে নাড়িয়া কহিলেন, এক্সামটেড হতে চান তো? মাথার ঝাঁকানি দিয়া কড়া গলায় কহিলেন, হবে না, আমি বলে দিচ্ছি। প্রবলতর ঝাঁকুনি দিয়া কহিলেন, কিছুতেই হবে না। আমি সবিনয়ে কহিলাম, আগে আমার যে কোথাও যাওয়া চলবে না। সাহেব না কোচাইয়া কহিলেন, কেন চলবে না? স্ত্রীর অসুখ, ডেলিভারি আসন্ন, কি বলুন না। কহিলাম, আগে ওসব কিছুই নয়, বাড়িতে আমার আর কোনো পুরুষ নেই। সাহেব শ্লেষের হাসি হাসিয়া কহিলেন, কার বাড়িতে 2 জন পুরুষ থাকে মশাই? বাধা দিয়া কহিলাম, আগে না না, তা বলছি না আমি,
মানে চাকর বাকর? আজকাল পাড়াগাঁয়ের অবস্থা তো জানেনই, বাড়িতে শক্ত সমর্থ একজন পুরুষ মানুষ না থাকলে। সাহেব দুই হাত চিৎ করিয়া দিয়া কহিলেন, কোনো উপায় নাই। এই কাজের ভার নিয়েছি বলে তো আমি সকলের বাড়িতে পাহারা দেওয়ার জন্য লোক জোগাড় করে দিতে পারি না। চোখ দুইটি একবার বুঝিয়া ঘাটটি কাত করিয়া কহিলেন, যান যান, আর বিরক্ত করবেন না, এখন যান। করুণ কণ্ঠে আবেদন করিলাম, দয়া করে আমার কথাটা একটু বিবেচনা করে দেখুন। সাহেব সক্ষোভে কহিলেন, আমার কথাটাও দয়া করে একটু বিবেচনা করে দেখুন। সবাই যদি আপনারা না বলেন আমি চালাই কি করে? কহিলাম, আপনার আবার লোকের অভাব, আপনি হুকুম করলে সারা জেলার লোক ছুটে যাবে। তবে অবশ্য যাদের উপায় নেই। হঠাৎ সাহেব জিজ্ঞাসা করিলেন, কে করেন আপনি? কহিলাম, আগে হেডমাস্টারি। স্কুলের নাম করিলাম। জিজ্ঞাসা করিলেন, সরকারের সাহায্য পান? কহিলাম, আগে হ্যাঁ। সাহেব কড়া গলায় কহিলেন, তাহলে আর দ্বিরুক্তি করবেন না তো, আপনার ভালোর জন্যই বলছি। আপনি না গেলে আপনার নামে আমাকে রিপোর্ট করতেই হবে, আর তাতে আপনার ভালো হবে না। প্রৌঢ় কেরানিটি আবার আসিলেন। সাহেব আমাকে কহিলেন, আসুন আপনি, আমার কাজ আছে। নামিয়া আসিলাম। ছাত্রটি জিজ্ঞাসা করিল, কি হলো স্যার? ঘান্নারিয়া কহিলাম, না হলো না, বলিয়া চলিয়া আসিলাম। ক্লাব ঘরের সামনে আমাদের থানার সরকারি দারোগার সহিত দেখা হইল। জিজ্ঞাসা করিলেন, কি মশাই, কোথায় দিয়েছে আপনাকে? গ্রামের নাম করিলাম। শুনিয়াই দারোগাবাবু দুই চোখ কপালে তুলিয়া কহিলেন, ওরে বাবা, ও যে ভয়ঙ্কর ম্যালেরিয়ার জায়গা মশাই, ধরলে আর ছাড়তে চাইবে না, অন্তত 2 বছর তো নিশ্চিত। আমি ছিলাম কিনা ওখানে বছর খানেক। ওহ, কি জ্বর রে বাবা, এখনো মনে হলে মাথাটা টিপ টিপ করে ওঠে। চোখ চড়াইয়া কহিলেন, জ্বর ধরতে না ধরতেই 106, কখনো শুনেছেন? কলসি কলসি জল মাথায় ঢাললেন তো নামলো 1 ডিগ্রি, আর বন্ধ করলেন তো আবার যে কে সেই। সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে ইঞ্জেকশন নিলেন তো ভালো, না হলে 3 দিনের দিন ফর্সা। বলিয়া ডান হাতে তুড়ি দিলেন। কহিতে লাগিলেন, চিকিৎসা করালেই কি একবারে চান নাকি? হায় কপাল, 2 বছর ধরে জেদ টানি, একটু অনিয়ম করলেন কি আবার চেপে এলো। তবে যদি খরচপত্র করে পুরী বদ্রীনাথ ওয়ালটেয়ারে ঘুরে আসতে পারেন তাহলে সেরে যেতে পারেন। বক্তৃতায় বাধা দিলাম না, কারণ জানি ভদ্রলোককে বাধা দিলেও কোনো কাজ হয় না। কিন্তু ভয়ে বুকের ভিতরটা শুকাইয়া কাঠ হইয়া উঠিল। কাহার মুখ দেখিয়া বাড়ি হইতে বাহির হইয়াছি কে জানে, হয়তো বাড়ি ফিরিতেই পারিব না। যে ধরনের ম্যালেরিয়ার কথা শুনিতেছি, আমাদের মতো নূতন লোককে দেখিবা মাত্র ধরিবে। পাড়াগাঁয়ে ডাক্তার বৈদ্য নাই, ঔষধপত্রও দুষ্প্রাপ্য, কাজেই 3 দিন পরেই মৃত্যু। আর যদি ডাক্তার ও ঔষধ জুটেই, তাহা হইলেও পুরোপুরি রোগমুক্ত হওয়ার জন্য অন্তত 1000 খানেক টাকা খরচ করিয়া হাওয়া বদলের ব্যবস্থা করিতে হইবে। কহিলাম, কি করা যায় বলুন দেখি। দারোগাবাবু কহিলেন, কি আর করবেন, মশারি নিয়ে যাবেন, গরম জল ফুটিয়ে খাবেন, আর রোজ কুইনিন খাবেন 10 গ্রেন করে। কুয়োর জলে নাইবেন, আর যথাসম্ভব খালি গায়ে থাকবেন না। আচ্ছা চলি এখন, আমার আবার বাসের সময় হলো, নমস্কার। বলিয়া বাস ধরিবার জন্য ভদ্রলোক দৌড়াইতে শুরু করিয়া দিলেন। রাস্তার পাশেই একটা অশ্বত্থ গাছের নিচে দাঁড়াইয়া ভাবিতে লাগিলাম, কি করা যায়। ডাক্তারের সার্টিফিকেট দিলে তো চলিবে না, বিশ্বাস করিবে না। যদি সোজাসুজি লিখিয়া দিই পারিব না, স্কুলের ক্ষতি হইতে পারে। বলাই যায় যে স্কুলের ক্ষতি হোক, আমার কি, আমার প্রাণ বাঁচিলেই হইল। কিন্তু যে স্কুল নিজের হাতে গড়িয়াছি, তাহার ক্ষতি কি করিতে পারি? হঠাৎ দেখিলাম একটা ঝকঝকে কালো প্রকাণ্ড মোটর গাড়ি আসিতেছে। আরোহীকে দেখিয়া পুলকিত হইয়া উঠিলাম। আমাদের গ্রামের জামাই নবীন বাবু, মিলিটারি কন্ট্রাক্টর, বিস্তর টাকা রোজগার, হাকিমদের সঙ্গে খুব খাতির। সামনে দিয়া যাইতেই ডাকিলাম, নবীনবাবু। কতকটা গিয়া এই গাড়িটা খ্যাঁচ শব্দ করিয়া থামিল। আমি দৌড়াইয়া গিয়া মোটরের সামনে দাঁড়াইলাম। নবীনবাবু গাড়ি হইতে নামিল।
গোলগাল মাংসল চেহারা, মুখে গোঁপদাড়ি কম, গাল দুইটি ফোলা, চিবুকে ও ভুঁড়িতে একাধিক থাক পড়িয়াছে। সদা হাস্যবদন, প্রাণ খোলা লোক। আমাকে দেখিয়াই এক গাল হাসিল। হাসিতেই নাকের দুই পাশে দুইটি বাঁকা খাঁজ পড়িল। চোখ দুইটি গালের মাংসের চাপে প্রায় ঢাকা পড়িল। মোটা নাকটি প্রায় চ্যাপ্টা হইয়া গেল। কহিলেন, কি দাদা, এখানে কেন? কহিলাম, ভারী বিপদে পড়ে গেছি ভাই। নবীনবাবু গাম্ভীর্য অবলম্বন করিয়া কহিলেন, কি ব্যাপার বলুন দেখি। সমস্ত বিবৃত করিয়া কহিলাম, তোমার সঙ্গে তো এসডিও সাহেবের আলাপ আছে শুনলাম। আবার সেই গাল ফোলানো, চোখ ডুবোনো, নাক চ্যাপটানো হাসি। ভুঁড়ি ও ভুরু নাচাইয়া নবীনবাবু কহিল, এ কথা কে বললে আপনাকে? চোখ দুইটা চড়াইয়া মাথাটা নাড়িয়া কহিল, মটকা থেকে মেজে পর্যন্ত সব আমার মুঠোর মধ্যে। বলিয়া ডান হাতটা মিলিয়া মুষ্টিবদ্ধ করিল। তারপর কহিল, চলুন, কার কাছে যেতে হবে আমি যাচ্ছি, আসুন। বলিয়া গাড়িতে উঠিল। আমিও উঠিয়া পাশে বসিলাম। 1 মিনিটে গাড়ি এসডিওর কাছারির সামনে গিয়া দাঁড়াইল। নবীনবাবু গাড়ি হইতে নামিল, আমিও নামিলাম। ছাত্রটি তখনও দাঁড়াইয়াছিল। আমার এই হঠাৎ পদোন্নতি দেখিয়া সবিস্ময়ে আমার দিকে তাকাইল। নবীনবাবু একটা দামি সিগারেট ধরাইয়া কেসটা আমার দিকে বাড়াইয়া দিয়া কহিল, নিন নিন। শুষ্ক মুখে কহিলাম, না, এখন থাক। নবীনবাবু আশ্বাসের সুরে কহিল, আরে ধরান তো, ভয় কিসে, বন্ধু লোক মশাই, চলুন না, দেখবেন গিয়ে ব্যাপারটা। বলিয়া পরম আত্মপ্রসাদে আবার বদন বিস্ফারক হাসি হাসিল। কহিলাম, তোমার বন্ধু বটে, কিন্তু আমার কাছে তো হাকিম। নবীনবাবুর খাতির আছে দেখিলাম। তাহাকে দেখিবা মাত্র সাহেবের চাপরাশি ছুটিয়া আসিয়া সেলাম করিল। নবীন অতীব ঘনিষ্ঠতা সূচক স্বরে কহিল, সাহেব কোথায় রে? চাপরাশি কহিল, আগে কাজ করছেন, তা হোক, আসুন আপনি। নবীন কহিল, তুই খবর দে আগে। চাপরাশি ছুটিল এবং অবিলম্বে সিঁড়ির উপর হইতে হাঁকিয়া কহিল, আসুন হুজুর। নবীনবাবুর পাছু পাছু চলিলাম। নবীনবাবু ভিতরে ঢুকিতেই সাহেব হাস্যবদনে অভ্যর্থনা করিলেন, এই যে মিস্টার চক্রবর্তী, আসুন আসুন, বসুন। নবীনবাবুর ওপর অত্যন্ত ভক্তি হইল। যাহাকে দেখিয়া এত বড় জাঁতরেল হাকিমের মুখে হাসি ফোটে, সে কি সামান্য ব্যক্তি? কিন্তু আমাকে দেখিবা মাত্র হাসি এক মুহূর্তে মিলাইয়া গিয়া কালবৈশাখীর কালো মেঘ ঘনাইয়া আসিল। সাহেব গর্জন করিয়া বলিলেন, আপনি আবার এসেছেন? আমি প্রস্তর মূর্তির মতো নিষ্পন্দ নির্বাক দাঁড়াইয়া রহিলাম। নবীনবাবু কহিল, আরে আমার সঙ্গেই এসেছেন, আমার পরিচিত। ভানুমতির ভেলকি জানেন নাকি নবীন? এক কথায় কালবৈশাখীর মেঘকে উড়াইয়া দিয়া যেন স্নিগ্ধোজ্জ্বল আলো ফুটিয়া উঠিল। আমার দিকে তাকাইয়া নবীনবাবু কহিল, আরে বসুন বসুন, আপনি বসুন। সাহেব কহিলেন, কি ব্যাপার বলুন দেখি। নবীনবাবু জবাব না দিয়া সিগারেট কেস বাহির করিয়া নিজে একটা ধরাইল, সাহেবকেও একটা দিল। সিগারেট টানিতে টানিতে নবীনবাবু কহিল, ওকে আর মিছিমিছি টানছেন কেন? সত্যি ওর বাড়িতে কেউ নেই। উনি না থাকলে ভারী অসুবিধেই হবে। তাছাড়া অত্যন্ত ভালো মানুষ, নিরীহ লোক। সাহেব কিছুক্ষণ কি ভাবিয়া কহিলেন, আচ্ছা, আপনি কাগজপত্র অফিসে দিয়ে যান। নমস্কার করিয়া বাহির হইয়া আসিলাম। হঠাৎ শুনিতে পাইলাম হাকিম বলিতেছেন, কোথায় ধরল আপনাকে লোকটা? নবীনবাবু কি জবাব দিল শুনিতে পাইলাম না, কিন্তু এসডিওর কথাটা খচ করিয়া মনে বিঁধিল। তাহা হইলেও হঠাৎই নিষ্কৃতি পাওয়ায় আনন্দে দেহ মন দুই হালকা হইয়া উঠিল। ইচ্ছা হইল হাত দুইটা পাখার মতো মেলিয়া পাখির মতো উড়িয়া চলিয়া আসি, কিন্তু ইচ্ছা দমন করিয়া 3 লম্ফে নিচে নামিয়া আসিলাম। বিকালে সত্যেনকে দেখিতে গেলাম। রাস্তায় ছাত্রটির সহিত দেখা হইল। বেশ হাসি খুশি ভাব। জিজ্ঞাসা করিলাম, কি হে, কি হলো? ছাত্র কহিল, ছাড়ান পেয়ে গেছি স্যার। শেষে সাহেব বললেন একটা লোক নিয়ে আসুন, তাহলে ছেড়ে দেবো। গোটা 5 টাকা দিয়ে একটা লোককে রাজি করালাম। সত্যেনের বাড়ি গিয়া ডাক দিলাম। আশা করিলাম সেই ছেলে মানুষ চাকরটি বাহির হইয়া আসিবে।
কিন্তু চাকরের পরিবর্তে আসছিল গৃহস্বামী নিজে। পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা, রোগের বিন্দুমাত্র চিহ্নও মুখে নাই। কহিলাম, কে, কেমন আছো? হাসিয়া সত্যেন কহিল, দেখতেই তো পাচ্ছ। হাসিয়া কহিলাম, মিছিমিছি স্কুলের চাকরিতে পড়ে আছো ভাই, থিয়েটারে নামো, তুমি নাম করবে। যা অভিনয় করেছো সকালে, বিন্দুমাত্র টের পাইনি। সত্যেন কহিল, করতাম না নাকি কোনোদিন? কলেজে মনে নেই তোমার? কলেজের থিয়েটারে সত্যেনের সুনাম ছিল মনে পড়িল। সে রাত্রে সত্যেন না খাওয়াইয়া ছাড়িল না। বাড়ি ফিরিলাম। গৃহিণী দেখিয়া আনন্দিত হইলেন, কিন্তু আনন্দ গোপন করিয়া কহিলেন, চলে এলেছে, গেলে না? গৃহিণীকে সমস্ত বুঝাইয়া বলিলাম, অবশ্য কিঞ্চিত অতিরঞ্জিত করিয়াই। ফলে গৃহিণী বুঝিতে পারিলেন যে শুধু তাহার শাখা সিঁদুর ও হাতের লোহার জোরেই এক মারাত্মক বিপদের কবল হইতে কোনো মতেই নিষ্কৃতি পাইয়া ফিরিয়া আসিয়াছি। রাধানাথ কিন্তু বলিয়া বেড়াইতে লাগিল, দায়িত্বপূর্ণ সরকারি কার্যের জন্য আমাকে পছন্দ না হয় হাকিম নাকি আমাকে তাড়াইয়া দিয়াছেন। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আপনাদের এই গল্পটা শোনাতে শোনাতে ছোটবেলায় বড়দের কাছ থেকে শোনা ভোটের ডিউটির গল্পের কথা মনে পড়ল। আমার বাবা সরকারি চাকরি করতেন বলে বাবাকে যেতে দেখতাম, সঙ্গে অনেক পরিচিত কাকু কাকিমাকেও। সে এক এক কাণ্ড ঘটত প্রতিবার ভোটের আগে। অনেকেই শুনেছি ভোটে ডিউটি নিতে চাইতেন না, বিশেষ করে যদি ভোটে অশান্তির সম্ভাবনা থাকত। নানা রকম অজুহাত দেখিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তারপর ডিউটির সময়েও কত রকম ঘটনা। একটু গ্রামের দিক হলে সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা নেই, থাকার জায়গা বলতে কোনো স্কুল। আবার কখনো কখনো গ্রামবাসীরাই আদর করে খাইয়ে যেতেন। ভোটের দিন ভোট ইনফ্লুয়েন্স করার চেষ্টা, কোথাও চূড়ান্ত মারামারি। সারাদিন কোনো মতে কাটিয়ে সমস্ত কাজ সেরে সব গুছিয়ে রাতের দিকে বাসে করে খানিকটা এগিয়ে দেওয়া হতো। তাও যাদের দূরে বাড়ি তারা সেদিনও বাড়ি ফিরতে পারতেন না। অনেকটা এই গল্পের মতোই পরিস্থিতি, তাই না? তার সামনেই তো ভোট আসছে, ভোটের ডিউটিও আসছে। তার মধ্যে এই স্মৃতিচারণ কেমন লাগলেও অবশ্যই জানান। আর যাদের ভোটের ডিউটি করার অভিজ্ঞতা আছে তারা নিজেদের অভিজ্ঞতার কথাও জানাতে পারেন। আজকের মতো আমায় বিদায় দিন, আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।